নমস্কার। এই ইউটিউব চ্যানেলে আমি আজকে নতুন। আমি একজন রিটেল ইনভেস্টর, মার্কেটে নতুন বলা যেতে পারে বা মার্কেটে চেষ্টা করছি। আমি আজকে বসে আছি সুকান্ত স্যারের সঙ্গে, যিনি একজন মার্কেটে প্রফেশনাল বলা যেতে পারেন এবং দীর্ঘ 15-20 বছর তার বেশি এক্সপিরিয়েন্স নিয়ে মার্কেটে আছেন। আমি ওনার কাছে জানতে চাইব মার্কেটের পুরো ডায়নামিক্সটা, কীভাবে মার্কেট চলে এবং মার্কেট কীভাবে কী জিনিসপত্রকে বেশি জোর দেয়, কী ডায়নামিক্সের উপরে বেস করে দাঁড়িয়ে আছে, পুরো জিনিসটাকে একটা আলোচনার মাধ্যমে করব। সেই আলোচনাটাকে আমি দুটো ভাগে ভাগ করব। প্রথমটা হচ্ছে ওভারঅল মার্কেট ডায়নামিক্স এবং দ্বিতীয়টা কারেন্ট মার্কেট স্ট্রাকচার। তো বেশি দেরি না করে শুরু করা যাক। স্যার নমস্কার। নমস্কার। নমস্কার সুযাত্রা। আমার প্রথম প্রশ্ন যেটা আপনার জন্য থাকবে সেটা হলো 30/9/2024 বুলেদের দাপাদাপি মার্কেট অল টাইম হাই 26,134। আপনি হঠাৎ করে একটা হোয়াটসঅ্যাপ করলেন যে আমি 10% ক্যাপিটালে মার্কেট শর্ট করছি। ওই সময়ে এক্স্যাক্ট টপ সিলেক্ট করে শর্ট করা কি কারণের উপরে? এক্স্যাক্ট টপ কি আদৌ করা যায় এইভাবে? দেখো, প্রথম কথা হচ্ছে, প্রথমে আমি একটা জিনিস রেকটিফাই করে দিই। প্রথম কথা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স 15-20 বছর নয়, আমার এক্সপিরিয়েন্স হচ্ছে 11 বছরের কাছাকাছি। ওকে, এরপরে যে কথাটা তুমি বলছো যে এক্স্যাক্ট টপ শর্ট করা বা টপে গিয়ে মার্কেটকে শর্ট করা, না, আমি ওইভাবে টপ বা বটম দেখে শর্টটা করিনি। ওকে, মার্কেট একটা ইফোরিয়া সাইকেলে চলছিল, যেখানে তুমি বাসে উঠলে, ট্রেনে উঠলে, যেখানেই যাবে স্টক মার্কেটের একটা খবর শুনতে পাবে, সবাই স্টক মার্কেটে যাচ্ছে। ঠিক আছে, এখনও সেম জিনিসটা শুনতে পারবে, বাট এখন রিভার্স অর্ডারে শুনতে পারবে। গালাগালি করাটা লোকে শুরু করেছে, মার্কেটে ক্ষতিকারক দিকটা দেখতে পাচ্ছে, লোকে পোর্টফোলিওটাকে কনস্ট্যান্টলি রেট দেখতে পাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো যারা আমরা মার্কেটে দীর্ঘ সময় আছি, আমরা এই বুল সাইকেল, বিয়ার সাইকেল এবং এর ট্রানজিশন পয়েন্টগুলোকে বুঝতে পারি। এটাকে বোঝার জন্য অনেকগুলো উপায় আছে। প্রথম যে উপায়টা সেটা হচ্ছে, হচ্ছে যে আশেপাশে পরিবেশের যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটা দেখা। এই যে কনস্ট্যান্টলি একটা ইউফোরিয়া জেনারেট করা মার্কেটের মধ্যে, যে রিটেলাররা সব কিছু করে নিচ্ছে, রিটেলারদেরকে একটা ন্যারেটিভ সেল করা কনস্ট্যান্টলি, কিছু স্টক, মোস্ট অফ দ্য স্টক যদি তোমাকে বলা হয়, ফর এক্সাম্পল আমি সেই মুহূর্তে 500-র ওপর স্টককে 100-এর ওপর পিইতে দেখছি, রাইট? তো আমি যখন মার্কেটে এত বড় একটা চেঞ্জেস দেখতে পাচ্ছি এবং ভ্যালুয়েশন ওয়াইজ দেখা যাচ্ছে মার্কেট পুরোপুরিভাবে একটা ওভার বট সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে। এবং আরেকটা জিনিসও আমি দেখতে পাচ্ছি কনস্ট্যান্টলি, যে যারা প্রোমোটার আছে তাদের নিজেদের বিজনেসে সেই লেভেল অফ কনফিডেন্সটা নেই, তারা সেই শেয়ারগুলোকে কনস্ট্যান্টলি সেল করে যাচ্ছে, ওয়ারাস ডিআইআই এবং রিটেল ইনভেস্টাররা কনস্ট্যান্টলি বাই করে যাচ্ছে, রাইট? তো এটা একটা ইউফোরিক সিচুয়েশনে জন্ম দেয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেকেন্ড যে অ্যাসেট ক্লাসটার দিকে আমি দেখি, সেটা হচ্ছে গোল্ড অ্যান্ড বন্ড, রাইট? তো সেই মুহূর্তে আমি দেখছি কনস্ট্যান্টলি যারা এফআইআই আছে বা যারা বড় এইচএনআই ইনভেস্টার আছে, যারা মার্কেটের এই ডাইনামিক্সটা বোঝে, তারা কনস্ট্যান্টলি ইকুইটি থেকে পয়সাটাকে শিফট করে বন্ডে ইনভেস্ট করছে, যে কারণে বন্ড ইল্ড আমার কনস্ট্যান্টলি বাড়ছে। সো ওই জিনিসটা আমাকে অ্যাকচুয়ালি একটা ধ্যান ধারণা দেয় যে মার্কেট এবার একটা ইউফোরিক স্টেটে চলে যাচ্ছে। নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে 26,000 একটা সাইকোলজিক্যাল রাউন্ড নাম্বার বলা যেতে পারে। তো রাউন্ড নাম্বারগুলোতে আমি অলরেডি খেলি এবং রাউন্ড নাম্বারগুলোতে আমি দেখেছি মার্কেট এফেক্ট করে, এবং রাউন্ড নাম্বারের উপর আমার নিজের ব্যক্তিগতভাবে প্রচুর স্ট্র্যাটেজি আছে, ইন্ট্রাডে স্ট্র্যাটেজি বলো, পজিশনাল স্ট্র্যাটেজি বলো, যাই বলো না কেন। ফর এক্সাম্পল 26,000 থেকে যখন পড়লো, ওটা কিন্তু 22,000-এই পড়লো, রাইট? সো ইটস এ রাউন্ড নাম্বার, রাইট? 21,000 সামথিং, হ্যাঁ 21,000 সামথিং, বাট তুমি যদি দেখো ওটা মোরাললেস 22,000-ই বলা যেতে পারে। ঠিক একইভাবে 26,100 সামথিং বা 26,200 সামথিং এরকম কিছু একটা হয়েছিল। তো সেই যে রাউন্ড নাম্বারের স্ট্রাকচারটা সেটা বলে। আর মার্কেট ওভার স্ট্রেচ সিচুয়েশনে চলে গিয়েছিল। ওভার স্ট্রেচ বলতে, যদি কেউ আমরা মুভিং অ্যাভারেজ ইউজ করি, নর্মাল আমি মুভিং অ্যাভারেজ কনসেপ্ট থেকেই বলছি,
মুভিং অ্যাভারেজ কি বলে, যে কোনো প্রাইসকে তার অ্যাভারেজ প্রাইসে এসে ফল করতে হবে। তো 200 ডে মুভিং অ্যাভারেজ বলি, 300 ডে মুভিং অ্যাভারেজ বলি, 50 মুভিং অ্যাভারেজ বলি, যাই বলি না কেন, সেখান থেকে মার্কেট অনেকটা স্ট্রেচড হয়ে গিয়েছে। প্লাস ওখানে আরেকটা সিগন্যাল ছিল, সেটা হচ্ছে একটা বিশেষ বড় লেভেল অফ এফআইআই এর যিনি হেড আছেন, গ্লোবাল হেড, তিনি ইন্ডিয়া ভিজিট করতে এসেছিলেন। ওকে, সো দ্যাট গিভস মি দ্যাট কিক অর দ্য সেন্স, ইনটিউশনটা দেয় যে উনি যখন ইন্ডিয়া ভিজিট করতে এসছেন, তিনি ইন্ডিয়ান সিইওকে এমন কিছু অ্যাডভাইস করতে যাচ্ছেন যেটা এটা সম্পূর্ণ ইনটিউশন বেস বলছি, সেটা ডেফিনেটলি মার্কেটের জন্য মোটেও ভালো হবে। তো এই সমস্ত জিনিসগুলোকে যখন আমি কম্বাইন করি এবং আমার বন্ড ইল্ড কার্ভও সেম কথাটাই বলে সেই ডেটে বা সেই পজিশনে গিয়ে, তখন আমি মার্কেটটাকে শর্ট করি ওই জায়গাতে। বাট আমি কনফিডেন্ট ছিলাম না একদমই যে এই শর্টটা কাজ করবে, বাট ইট ওয়াজ এ ভেরি লিকুরেটিভ বেট। কারণ উপরের দিকে যদি যাইও, আর মার্কেটটাকে আমি যে শর্ট করছি, আমি কোনো উইকলি অপশনে তো শর্ট করছি না, আমি ইয়ারলি অপশনে শর্ট করছি। সো আই হ্যাভ 1 year অফ টাইম টু ম্যানেজ দ্যাট পজিশন। সো পজিশনটা ম্যানেজও করে নেওয়া যাবে, নাম্বার 1। সেকেন্ড যে বিষয়টা, ভিক্স অত্যন্ত লো ছিল তখন, 12-র কাছাকাছি ভিক্স ছিল, 11-12 এরকম কিছু একটা ভিক্স ছিল। তো এত লো ভিক্সে যদি মার্কেটকে শর্ট করা যায়, তাহলে আমি খুব অল্প প্রিমিয়াম দিয়ে মার্কেটটাকে শর্ট করতে পারছি, রাইট? তো ইট ওয়াজ এ ভেরি গুড বেট হুইচ টার্নড আউট টু বি এ ভেরি গুড রেজাল্ট আপাতত এখন দেখলে মনে হচ্ছে। বাট এটা হ্যাঁ, আমার লাইফে আমি যত বড় বড় বেট নিয়েছি তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে বড় বেটটা এখানেই ছিল, এবং আই হ্যাভ মেড আ গুড অ্যামাউন্ট অফ মানি আউট অফ দিস বেট। মানে রিস্ক আর রিওয়ার্ডটা যদি ফেভারেবল থাকা যায়, তাহলে এই রকম বোল্ড কল নেওয়াগুলো তো কোনো বোল্ড কল নেওয়া যেতেই পারে। বোল্ড কল নিতে গেলে তোমাকে পুরো ইকোনমিক সিচুয়েশনসটা বুঝতে হবে, ইকোনমিক সিনারিওসটা বুঝতে হবে, আর আদার প্লেয়াররা কি করছে সেটা বুঝতে হবে, আর তার সাথে যে আমার পাবলিক বা রিটেলার রয়েছে তাদের সেন্টিমেন্টটাও বুঝতে হবে। সমস্ত জিনিসগুলো বুঝতে হবে। বুঝে গিয়ে তুমি যদি রিভার্স গেম খেলো বা বিগ প্লেয়ারের সাথে যদি গেমটা খেলো, ইউ উইল উইন দ্য গেম, বা মোস্ট অফ দ্য টাইম উইন করার চান্সেস থাকে। অগাস্ট মোস্ট প্রবাবলি যখন জাপানের ওই ক্যারি ট্রেড ইস্যুটা এলো মার্কেটে, হঠাৎ করে ইউএস মার্কেট ধরাধর পড়ছে, জাপান মার্কেট ধরাধর পড়ছে, সিমিলারলি আমাদের নিফটিও পড়ছে। তারপর থেকে আপনি ইউটিউবে কন্টিনিউয়াসলি একটা ওই ভয়ের, এবার পোর্টফোলিও হালকা করবার সময় এসছে, পোর্টফোলিও থেকে বেরোবার সময় এসছে, বা একটু ভেবে চিনতে আপনি ইনভেস্ট করুন, এরকম সতর্ক বার্তা আপনি কন্টিনিউয়াসলি দিয়েছেন। তাতে অনেকে মনে করে যে আপনি বেয়ারিশ গ্রুপের লোক। আপনি কি সত্যি বেয়ারিশ গ্রুপের লোক? না, আমি বুলও নই, আমি বেয়ারও নয়, আমি উলফ। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে যখন বুল মার্কেট চলছে তখন আমি বুলিশ, যখন বেয়ার মার্কেট চলছে বা মার্কেট বেয়ারিশ সেন্টিমেন্টে এসছে তখন আমি বেয়ারিশ। আমি রিসেন্টলি কিছুদিন আগে কনস্ট্যান্টলি ইউটিউবে বলে যাচ্ছিলাম, আজ থেকে প্রায় 20-25 দিন আগে, যে এরপরে একটা টাইম এসছে যে সময় আমরা এই যে স্টকগুলো আছে, ডিফেন্সের স্টকগুলো আছে, ডিফেন্সের স্টকের মধ্যে আমরা বুলিশনেস দেখতে পাবো, রাইট? তো এটা তো এক্সট্রিম বিয়ারিশ কন্ডিশন। ডিফেন্সের স্টকে যে বুলিশনেস আসবে, আমি তো সেখানে বুলিশ কলই দিচ্ছি, রাইট? তার আগে ডিফেন্সের স্টকগুলো যখন এতটা পড়েছে, হ্যাঁ, তারপরেও আমি বুলিশ কলই দিচ্ছি, রাইট? কিছুদিন আগে আপনি বুলিশ জাস্ট কিছুদিন আগে। এবং রিসেন্ট টাইমে দেখো তুমি, যত আমার ডিফেন্সের স্টক আছে সব 30% 40% এর কাছাকাছি ওই যে বটমটা করেছে সেখান থেকে একটা র্যালি দিয়ে দিল, রাইট? ইটস এ গুড মানি। তো এরকম নয় যে আমি সবসময় বুলিশ থাকবো বা সবসময় বিয়ারিশ থাকবো। আমি একজন ট্রেডারের কাজ হচ্ছে রং চেঞ্জ করা, গিরগিটির মতো। আমি বাই করতে করতে যদি সেল করতে না জানি, আর সেল করতে করতে যদি আমি বাই করতে না জানি, গিরগিটির মতো যদি নিজেকে না চেঞ্জ করতে পারি, তাহলে মানে ট্রেডার হওয়াটা খুব ডিফিকাল্ট। যে কারণে মানে ম্যাক্সিমাম ট্রেডার অ্যাকচুয়ালি ফেল করে, যেটা মার্কেটে রিউমারও আছে যে 90% ট্রেডার ফেল করে, রাইট? ফেল করার রিজনটা এটা যে আমরা নিজেদেরকে চেঞ্জ করতে পারি না অত ফ্রিকুয়েন্টলি। বাট যদি তুমি এই নিজেকে চেঞ্জ করো কনস্ট্যান্টলি, তাহলে এই জিনিসটা হয় না। আমি যদি কোনো একটা কল দিচ্ছি, ধরো আমার একটা কল রয়েছে, কল দিয়ে আমি কল কাউকে প্রোভাইড করছি বলছি না, আমি একটা ট্রেড জেনারেট করেছি নিজের জন্যই, যে আমি এই জায়গায় মার্কেটটাকে শর্ট করব। তার মানে এই নয় যে আমি অল টাইম শর্ট করে বসে থাকবো। আমার শর্টিং হলো, একটা পয়সা এলো, আমি বুক করলাম, আবার আমি আমার কলটার রিভিউ করব না যে এখন মার্কেটের সিনারিওটা কি। তো কনস্ট্যান্টলি রিভিউ নেক্সট বেট এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। তো সেই কারণে আমি এটা বলবো না যে আমি
বুল বা আমি বেয়ার কিছুই না, আমি যখন মার্কেটে বুল হব তখন মার্কেটে বাকি সবাই বেয়ার হয়ে যাবে, রাইট? তো বিষয়টা হচ্ছে এটাই, যখন বুলিশ মুভমেন্ট আসবে, যখন বুলিশ সেন্টিমেন্ট আসবে, আমি যেটা মনে করি, তো সেই সময় আমি ডেফিনেটলি বুলিশ হয়ে যাব। বাট যে সময় আমার কনফিউশন থাকে সেই সময় আমি বেট নিই না, আই উইল রাদার ট্রাই টু ওয়েট ফর সাম মোর টাইম অ্যান্ড দেন প্লেস দ্য বেট, রাইট? আপনার কোনো একটা ডিসিশন, মানে আপনার বলে না, যে কোনো কারোরই একটা ডিসিশনের জন্য নিউজ একটা বড় ফ্যাক্টর। নিউজ ওকে। সো কারণ আপনি ডিফেন্সের সেক্টরে যদিও আপনি রিভার্সাল, তার মানে আপনি কিছু একটা নিউজ পেয়েছেন বলে তো ওই রিভার্সাল চিন্তাটা আপনি করছেন। বাট মুশকিলটা হলো, মুশকিল বলবো না কি সেটা জানি না, এখন তো চারিদিকে এন নাম্বার অফ নিউজ, যেখান থেকে আপনি টিভি খুললে সকালবেলা থেকে নিউজ, আপনি সোশ্যাল নেটওয়ার্ক খুললে সেখানে নিউজ, চারিদিক থেকে এ কল প্রোভাইড করছে, নিউজের অ্যাঙ্কাররা বসে কল প্রোভাইড করছে বা এই টিপস দিচ্ছে ওই টিপস দিচ্ছে। তো এই নিউজ আর ফ্যাক্টের মধ্যে কিভাবে ডিফারেন্সিয়েট করব? আর এই যে এই চারিদিক থেকে এত যে নিউজে ফ্লো হচ্ছে, এগুলো কি আদৌ কোনো হেল্প করে অ্যাজ এ রিটেলারদের? তুমি যেটাকে নিউজ বলছো আমি ওটাকে নয়েজ বলি, বিকজ মোস্ট অফ দ্য কেসেস কি হয়, মার্কেটের এটা ডায়নামিক্স বা মার্কেট এইভাবেই চলে, যেটাকে নিউজ বলে ফ্লোট করানো হচ্ছে ওটা বেসিক্যালি রিটেলার ট্র্যাপিং। ওকে, তো নিউজ আর নয়েজের মধ্যে একটা বেশ বড় রকমের ডিফারেন্স আছে। নিউজ হচ্ছে এটা যে টাটা মোটরস কোনো একটা কোম্পানিকে অ্যাকোয়ার করতে যাচ্ছে, দ্যাট কুড বি এ নিউজ, ঠিক আছে? বাট রিউমার এটা যে টাটা মোটরস এই কোম্পানিটাকে অ্যাকোয়ার করতে পারে আর একটা অ্যাকোয়ার করেছে, ডিল হচ্ছে, ঠিক আছে? দুটোর মধ্যে এই ডিফারেন্সটা আছে, রাইট? তো তোমাকে নিউজ আর নয়েজের মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে। আমি কিছু একটা চিন্তাভাবনা করছি, আমি ডেলিবারেটলি 5টা আলাদা অ্যানালিস্ট বসিয়ে, প্যানেল বসিয়ে সেই চিন্তাভাবনাটাকে সাবকনশাস মাইন্ডে পাবলিকের পুশ করার একটা ডেলিবারেট প্রচেষ্টা করছি, এটা কিন্তু নিউজ নয়, এটা প্রোপাগ্যান্ডা, ঠিক আছে? আর নিউজ হচ্ছে কোনটা? নিউজ হচ্ছে যেটা একটা সিঙ্গেল সেন্টেন্সে আসছে, মাল্টিপল মিডিয়া চ্যানেলে একসাথে অ্যাট এ টাইম ফ্ল্যারিশ করছে। ফর এক্সাম্পল আরবিআই গভর্নর কিছু একটা বলছেন, দ্যাট কুড বি এ নিউজ, ওটা নয়েজ নয়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর মার্কেট, ঠিক আছে? বাট কোনো একটা কোম্পানি এসে কিছু একটা করছে বা এই করতে পারে, ঠিক আছে, 4টে এক্সক্লামেশন সাইন, 5টা কোয়েশ্চেন মার্ক দিয়ে যে হেডলাইনগুলো আছে, দিস আর অল নয়েজ। বাট ওটার প্লেসমেন্টটা এমন হয় যে পাবলিক এটা বিলিভ করতে শুরু করে দেয় যে এই শেয়ারটা কেনা উচিত, এই জিনিসটা করা উচিত, এখানে এই স্টপ লস দিয়ে কিনুন, এর প্রসপেক্ট ভালো রয়েছে, ইত্যাদি ইত্যাদি। একটা জিনিস সবসময় জেনে রাখবে যে মার্কেটে কেউ নেই যে তোমাকে বড়লোক করার জন্য এসছে বা তুমি প্রফিট বানাও সেইটা করতে এসছে, প্রত্যেকেই নিজের এজেন্ডা নিয়ে আসে, রাইট? তো সে প্রত্যেকেই নিজের এজেন্ডা ফুলফিল করার জন্য আসে, যে আমার এটা এজেন্ডা, আমি এই কলটা দিচ্ছি, তার রিজনটা এটা আছে। ইউটিউব চ্যানেলগুলো কেন একটা মানে স্টককে রেকমেন্ড করে, তার রিজন হচ্ছে ইদার তাদেরকে কন্টেন্ট বানাতে হবে টু গ্র্যাব মাচ মোর পাবলিক অ্যাটেনশন, রাইট? অর আর একটা জিনিস হতে পারে যে সে নিজে কোনো একটা শেয়ারের মধ্যে সাইকোলজিক্যালি ফেঁসে আছে, সাইকোলজিক্যালি ট্র্যাপড হচ্ছে, সে সেটা বলে নিজে সেই স্ট্রেসটা রিলিফ করতে চাইছে, রাইট? তো এরকম বিভিন্ন জনের বিভিন্ন রকম প্রপাগেন্ডা হতে পারে, ভিউজ থাকতে পারে, চিন্তা ভাবনা থাকতে পারে, তো তার পরিপ্রেক্ষিতেই এই জিনিসগুলো ফ্লোট করে। বাট যদি তুমি র্যাশনাল ডিসিশনস নিতে চাও, ট্রেডিংয়ের ক্ষেত্রে বলছি, তাহলে আমার মনে হয় এই নয়েজ কাট করাটা খুব জরুরি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার চোখের সামনে কোনো একটা কোম্পানির অলরেডি ফান্ডামেন্টালস পড়ে রয়েছে, আমার চোখের সামনে কোনো একটা কোম্পানির টেকনিক্যাল চার্ট তৈরি হচ্ছে, রাইট? আমার চোখের সামনে যা কিছু হচ্ছে কারেন্ট সিনারিওজে, সমস্ত কিছু আমার চোখের সামনে হচ্ছে। 3 মাস পরে আরবিআই যদি একটা গভর্নমেন্ট মানে আরবিআই যদি কোনো একটা পলিসিস নেয়, মনিটারি পলিসি, সেই পলিসিটা ইমিডিয়েটলি আমার চোখের সামনে আসছে, যেখানে আর 5 জনের সামনে আসছে। সো দিজ আর নিউজ, দিজ আর এফেক্টিং দ্য মার্কেট। এইগুলোকে ফ্যাক্টর করে যদি তুমি ট্রেড নাও, তোমার ট্রেডটা অনেক বেশি র্যাশনাল হবে। দেন তুমি আর 5 জনের কথা শুনে বা ইনফ্লুয়েন্সড হয়ে গিয়ে ট্রেড নিচ্ছ, বা সেটা কোনো টিভি অ্যাঙ্কার হতে পারে, সেটা কোনো ইউটিউব চ্যানেল হতে পারে, সেটা যে কেউ হতে পারে, রাইট? কিন্তু রিটেলার যারা, আমরা প্রায় এই ভুলটাই করে যাই যে ক্যারিড অ্যাওয়ে হয়ে গিয়ে কোনো একটা স্টক কিনি, তারপরে সেটা হয়তো 2-1 দিন প্রফিট দেয়, তারপরে একটু নিচে নামে, আমরা ভাবি
একটুই তো নিচে নেমেছে, আবার উপরে যাবে, আবার একটু নিচে নামে, তারপর হোপ ট্রেডিং করতে শুরু করি, তারপরে অ্যাভারেজিং, দিয়ে তারপরে আবার সেই কোথাও গিয়েও ইউটিউব চ্যানেল খোঁজা, স্যার এই ইমোশনাল একটা কিছু বলুন, ক্লিক করুন। তাহলে আমার এখন প্রশ্নটা হচ্ছে যে একজন রিটেলার, যে আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত মানুষ, তার কি ফুল টাইম ট্রেডার হওয়ার স্বপ্ন দেখা উচিত নয়? বা যদি দেখতে হয় তাহলে কিভাবে দেখা উচিত? ওকে, ফুল টাইম ট্রেডার হওয়ার স্বপ্ন তুমি দেখতেই পারো, স্বপ্ন দেখতে কোনো বাধা নেই, বাট স্বপ্নটাকে বাস্তবায়িত করতে গেলে সেই যে জার্নিটা অনেক বেশি হার্ড জার্নি। কোন সেন্সে? এক নাম্বার হচ্ছে যে তোমার প্রথম কথা যেটা দরকার সেটা হচ্ছে র্যাশনাল ডিসিশন মেকিংয়ের জন্য মানে কারেক্ট নলেজ যেটাকে বলে। এবার নলেজেরও আবার অনেকগুলো ভেরিয়েন্ট হয়, রাইট? তো প্রথম কথা হচ্ছে যে আমি যে জিনিসটা নিয়েই করি না কেন, যে স্টক মার্কেট বলি বা ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড বলি, প্রথমে আমার দেখা উচিত হচ্ছে যে আমার কতগুলো ইনস্ট্রুমেন্ট রয়েছে। যদি আমি ইনস্ট্রুমেন্টের কথা বলি, তোমার ফিউচার অ্যান্ড অপশনস একটা ইনস্ট্রুমেন্ট, ক্যাশ মার্কেট একটা ইনস্ট্রুমেন্ট, বন্ড একটা ইনস্ট্রুমেন্ট, ইটিএফ একটা ইনস্ট্রুমেন্ট, কমোডিটি একটা ইনস্ট্রুমেন্ট। কমোডিটির আবার দুটো ভাগ আছে, রাইট? একটা প্রিসিয়াস মেটাল, একটা নর্মাল যে মেটাল রয়েছে সেই মেটালগুলো, বা এনার্জি কমোডিটি যাই বলো না কেন, সেই পার্টটা রয়েছে। তারপরে কারেন্সি একটা মার্কেট রয়েছে, রিসেন্ট টাইমে বিটকয়েন আছে বা ক্রিপ্টোজ আছে। তো এতগুলো অ্যাসেট ক্লাস রয়েছে, রাইট? তো আমি সব অ্যাসেট ক্লাসগুলোতে যাওয়া বা একটা অ্যাসেট ক্লাস থেকে আরেকটা অ্যাসেট ক্লাসে কনস্ট্যান্টলি জাম্প করা, এটাই লস হচ্ছে মানে ওটাই যাওয়া, দ্যাট ইজ নট এ ইজি জব, রাইট? এবং এখানে অনেকটা মনিটারি লসও হয়। রিটেলারদের যেটা প্রবলেম সেটা হচ্ছে তারা এটা মনে করে কনস্ট্যান্টলি যে আমি যে ইনস্ট্রুমেন্টটাই ধরেছি, যে ট্রেডটা নিচ্ছি সেই ট্রেডটাই আমাকে প্রফিট দেবে। না, সেটা হয় না। প্রথম যেটা দরকার, যদি ফুল টাইম কেউ ট্রেডার হতে চায়, তার প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টগুলোকে পাশাপাশি রাখা, নাম্বার 1। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের আবার 3 থেকে 4 রকমের ভাগ আছে, রাইট? যেমন হচ্ছে মানে টাইপ অফ ট্রেডিং যেটাকে আমি বলি, যেমন হচ্ছে কেউ স্ক্যাল্পিং করতে পারে, কেউ ইন্ট্রাডে করতে পারে, কেউ চাইলে পজিশনাল করতে পারে, কেউ ফিউচার অ্যান্ড অপশনে হেজ বেসড কাজ করতে পারে, কেউ চাইলে পজিশনাল ট্রেডও করতে পারে ফিউচার অ্যান্ড অপশনে, রাইট? তো আমি যদি টোটালি ধরি 3 থেকে 4 রকম টাইপ অফ ট্রেডিং হয়, আর এই 7 থেকে 8টা ইনস্ট্রুমেন্ট আছে। তো অলরেডি যদি কম্বিনেশন পারমুটেশন করা যায় তাহলে সেক্ষেত্রে 32 to 48-এর কাছাকাছি এরকম একটা কম্বিনেশন তৈরি হয়। যদি 8 into 4 করা হয় তা 32 টাইপ অফ কম্বিনেশনস তৈরি হচ্ছে। তো প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে নিজেকে কোন কম্বিনেশনে শ্যুট করানো যায় সেই জায়গাটাকে আইডেন্টিফাই করাটা হচ্ছে সবার আগে জরুরি। সেলফ অ্যাসেসমেন্ট। হ্যাঁ, এই অ্যাসেসমেন্টটা করে আমি ওই জায়গাটার মধ্যে কি করে পৌঁছাচ্ছি বা ওই জায়গাটা আমার জন্য আদৌ ঠিক কিনা সেই জায়গাটায় পৌঁছানোটা জরুরি, উইদাউট এনি মানে মনিটারি লস। ঠিক আছে? অর্থাৎ আমি গিয়ে ট্রেড করব না, রাদার আমি আগে ইনস্ট্রুমেন্টগুলোকে জানবো। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের সাথে সাথে ইনস্ট্রুমেন্টগুলোকে জানা একটা পার্ট, সেকেন্ড পার্ট হচ্ছে টাইপ অফ ট্রেডিংটা জানাটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। এরপরে কোন কম্বিনেশনটা আমার জন্য শ্যুট করছে সেইটাকে ফাইন্ড আউট করাটা খুব জরুরি। এই ফাইন্ড আউটের কাজটা যদি হয়ে যায় তাহলে 60% অফ দ্য জব ইজ ডান। ঠিক আছে? এর পরের কাজ হচ্ছে সেই ইনস্ট্রুমেন্ট এবং সেই টাইপের এবারে প্রফিটেবল সেট আপটা খুঁজে বের করা, যে সেট আপটা হবে ব্যাক টেস্টেড, যে সেট আপটা হবে ডেটা ব্যাকড, এবং তার সাথে সাথে যে সেট আপটা তোমাকে লাস্ট 1 বছর 2 বছর 3 বছরে কনস্ট্যান্টলি একটা প্রফিট দেওয়ার হিস্ট্রি আছে, বা সেই সেট আপটা যদি কোনো কারণে একটা ড্রডাউন ফেজেও যায় তার রিজনটাও তোমার জানাটা দরকার। তো এই জিনিসগুলোকে যদি কম্বিনেশনে এনে বসাতে পারো, তারপরে গিয়ে তুমি এমন একটা জিনিস পাবে এই মন্থনটা করার ফলে, তারপরে তুমি গিয়ে অমৃতটা পাবে অ্যাকচুয়ালি, এবং সেইটাকে ধরে তুমি ধীরে ধীরে ট্রেড করে ফুল টাইম ট্রেডার হতে পারো। বাট ম্যাক্সিমাম জন কি হয়, এই জায়গাটাতেই ডাইভার্টেড হয়ে যায় যে এতগুলো নাম্বার অফ ইনস্ট্রুমেন্ট, কোথা থেকে আমি কি নলেজ নেব, বা এতগুলো নাম্বার অফ ইনস্ট্রুমেন্ট রয়েছে, সেই ইনস্ট্রুমেন্টগুলোর মধ্যে একটা থেকে আর একটা জাম্প করা, সুইচ করা, এবং কোনো একটা ইনস্ট্রুমেন্টকে না ধরা বা কোনো একটা টাইপ অফ ট্রেডের মধ্যেও জাম্প করা। অর্থাৎ এই 32 টাইপ অফ যে আমি প্যাটার্নের কথা বললাম, এই প্রত্যেকটা ট্রেডিং প্যাটার্নের মধ্যে কনস্ট্যান্টলি জাম্প হতে থাকে, রাইট? তো সেইটাতে অনেকটা বড় টাইম লস হয় এবং মনিটারি লস হয়ে যায়। আর সব থেকে বড় শত্রু হচ্ছে বন্ধুরা, কারণ ম্যাক্সিমাম ট্রেডারের ম্যাক্সিমাম অ্যাডভাইস, ম্যাক্সিমাম পোর্টফোলিও বিল্ড আপ করে রিটেলারদের বন্ধুরা।
ঠিক আছে? সো দ্যাট ইজ এ বিগ প্রবলেম। তো স্টপ মেকিং ফ্রেন্ডস, আমি এটা বলবো, অ্যাটলিস্ট ফর ট্রেডিং। বন্ধুত্বের জায়গায়, খাওয়া দাওয়া ইত্যাদি, ঘোরাঘুরি ইত্যাদির জায়গায়, ট্রেডিংয়ের জায়গাটা সম্পূর্ণ একটা পার্সোনালাইজ জায়গা। একই শেয়ারে এমন হতে পারে যে তুমি ট্রেড করছো, তুমি প্রফিট বানিয়ে নিচ্ছ, আমি তোমার বন্ধু, তোমার অ্যাডভাইসে ট্রেড নিয়ে আমি প্রফিট বানাতে পারছি না। এটা পসিবল, এটা হয়, কারণ এখানে সাইকোলজি বলো, ক্যাপিটাল বলো, রিস্ক অ্যাপেটাইট বলো, এ নাম্বার অফ ফ্যাক্টরস আর দেয়ার, রাইট? তো সেই কারণে আমি যেটা বলবো, স্বপ্ন দেখাটা ভালো, বাট স্বপ্নটাকে রিয়েলিস্টিক্যালি যদি বাস্তবায়িত করতে হয়, তাহলে সেক্ষেত্রে একটা স্ট্রাকচার ফরম্যাট ধরে এগোনোটা ভালো, যেখানে হয়তো আমার মানে ছুরিটাকে শার্প করতে হয়তো সময় লাগবে, হয়তো 2 বছর 3 বছর 4 বছর সময় লাগবে, বাট আমার মানিটারি লস হবে না, সাইকোলজিক্যাল ড্যামেজ হবে না, এবং পরবর্তীকালে ওটাকে আমি অন্য পারপাসে ইউজ করতে পারবো যখন সেটা শার্প হয়ে যাবে। তো নিজেকে প্রথমে শার্প করাটা খুব জরুরি। যখন শার্প কেউ হয়ে যায়, তারপরে সে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করলে, সে যদি গেমটা জানে, গেমের প্রত্যেকটা রুল জানে, তাহলে সে ক্যাপিটালটা ডাবল ট্রিপলও করে নিতে পারে। এখন ম্যাক্সিমাম রিটেলার এইটাই বোঝে যে শেয়ার বাই করতে হয়, আর শেয়ার বাই করার পর শেয়ারটাকে হায়ার প্রাইসে সেল করতে হয়। ম্যাক্সিমাম রিটেলার শর্ট সেলিংও বোঝে না। ম্যাক্সিমাম রিটেলার তোমার ফিউচার অ্যান্ড অপশনকে সবসময় গ্যাম্বেলিং হিসাবেই দেখে। তারা যারা গ্যাম্বেলিং হিসাবে দেখে, দ্যাট ইজ গুড, ঠিক আছে, জিরো সাম গেম আমি বুঝছি, কিন্তু সেটা স্টাডি করতে অসুবিধাটা কোথায়? আমি স্টাডি করি, একটা গ্যাম্বেলিং ইনস্ট্রুমেন্ট যদি আমি স্টাডিও করি, তাতে অসুবিধার তো কিছু নেই। স্টাডিটা না করে কোনো একটা জিনিসকে স্ট্যাম্প মেরে দেয়া যে এটা গ্যাম্বেলিং, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। এটা সম্পূর্ণভাবে একটা ডিফারেন্ট অ্যাসপেক্ট হয়ে পড়ে। তো এরকম বাধ্যবাধকতা থাকলে বা নিজেদেরকে লিমিটেশনের মোড়কে যদি তুমি মুড়ে ফেলো, তাহলে সেক্ষেত্রে তুমি কখনোই মানে প্রফিটেবল ট্রেডার হওয়াটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। বাট যদি নিজে ওপেন মাইন্ডেড হও, আগে 2-3 বছর তুমি নিজেকে শার্প করার জন্য ইউজ করো। ফর এক্সাম্পল, মানে তুমি যে কোনো প্রফেশনই নাও না কেন, অ্যাটলিস্ট 2 ইয়ার্স 3 ইয়ার্স তো তোমাকে নর্মাল টাইম স্পেন্ড করতেই হয়, তাই না? যে কোনো জায়গাতে, সেটা ট্রেনিং নেওয়া বলো, পড়াশোনা করা বলো, সেলফ স্টাডি বলো, যাই বলো না কেন, ঠিক আছে? আর সেলফ স্টাডি কথাটা বা সেলফ লার্নিং ব্যাপারটা করতে গেলে যেটা হয়, সেটা হচ্ছে যে তোমার টাইমটা অনেকটা বেশি সময় লেগে যায়, তুমি কখন প্রিপেয়ার হয়েছো সেটা নিজে বুঝতে পারো না, এবং কন্টিনিউয়াস ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ফলে একটা লসের সম্মুখীন হতে হয়। বাট সেলফ স্টাডি করে প্রফেশনাল ট্রেডার কি হওয়া যায় না? যায়, টাইম ডিউরেশনটা অনেকটা বড় লাগে, ঠিক আছে? এইটাই হচ্ছে ব্যাপার। তো স্বপ্ন দেখতে পারে, স্বপ্ন দেখা ভালো, বাট র্যাশনাল থিঙ্কিং করে প্ল্যানফুলি যদি এগিয়ে যাওয়া হয়, তাহলে মনে হয় স্বপ্নটা বাস্তবায়িতও হতে পারে। একদমই সঠিক কথা। মানে কোনো স্বপ্ন এবং স্বপ্নটাকে সত্যি করার মধ্যে যে জার্নিটা আছে, সেই জার্নিটা সবথেকে কঠিন হয়। আর এই কঠিন জার্নিটা সব আস্তে 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 লোক হাল ছাড়তে থাকে। যদি হাল ধরে থাকা যায়, আমার মনে হয় ভালো হবে, যেমন আপনি বলছেন। স্যার, আমার একটা কোয়েশ্চেন, আপনার ইউটিউবের নিয়মিত দর্শক হওয়ার এবং ট্রেডার হওয়ার জন্য মাথায় আসে, সেটা হচ্ছে জিওপলিটিক্স বা গ্লোবাল মার্কেট। সেটা ইন্ডিয়ান মার্কেটকে কতটা এফেক্ট করে? আমাদের অ্যাজ এ রিটেল ট্রেডার জিওপলিটিক্স এবং গ্লোবাল মার্কেটকে কতটা লেভেল অবধি ফলো করা উচিত ইন্ডিয়ান মার্কেটে কাজ করবার জন্য? জিওপলিটিক্স এবং তুমি যদি মানে গ্লোবাল পলিটিক্স বলো, বা এই যে বিভিন্ন দেশের যে মার্কেট রয়েছে, ইকোনমি রয়েছে, ইন্ডিয়ান মার্কেটে যদি তুমি ট্রেড করতে যাও, এটাকে তোমাকে কনস্ট্যান্টলি মানে মনিটর করতেই হবে। কেন? তার কারণ হচ্ছে, দেখো, দুটো পার্ট আছে এই একটা ইকোনমির মধ্যে। একটা হচ্ছে ডোমেস্টিক পার্ট, যেখানে আমাদের রয়েছে বিভিন্ন রকম কনজামশন স্টোরিগুলো, আর একটা রয়েছে আমাদের যেটা ইন্টারন্যাশনাল পার্ট, বা আমার যেটা এক্সপোর্ট ওরিয়েন্টেড বা ইম্পোর্ট ওরিয়েন্টেড যে বিষয়টা রয়েছে। আমরা কখনোই সেলফ ডিপেন্ডেন্ট কান্ট্রি নই। তার কারণ হচ্ছে কি, আমাদের একটা বিশাল পরিমাণ অয়েল বলো বা গোল্ড বলো, যে দুটো আমরা সব থেকে বেশি কনজিউম করি, সেই দুটো আসে কিন্তু বাইরে থেকে, ইম্পোর্ট। ইন্ডিয়াতে, হ্যাঁ, ইন্ডিয়াতে কিন্তু আমাদের যে পরিমাণ সোনা আসে, সেটা সম্পূর্ণভাবে কিন্তু আসে ইম্পোর্টের থ্রুতে, এবং তেলটাও তাই, রাইট? আবার উল্টো দিক থেকে দেখতে গেলে ইন্ডিয়ান ফার্মা বলো বা ইন্ডিয়ান আইটি বলো, তারা একটা বিশাল বড় রকম এক্সপোর্টের কাজ করে থাকে, রাইট? এবং আমাদের যে এই টোটাল মানে যদি আমরা ইন্ডিয়ার টোটাল যেই জব মার্কেটটা দেখি, এর একটা বিশাল বড় পরিমাণ অংশ কিন্তু আইটি হোল্ড করে থাকে, রাইট? এবার যদি কোনো একটা গ্লোবাল প্রেশার আসে, বা একটা গ্লোবালি যদি কোনো একটা
গ্লোবাল ডাইনামিক্সের কারণে বিভিন্ন রকম প্রেশার আছে। ফর এক্সাম্পল ইউএসএ যদি আজ H1B ভিসাটা বন্ধ করে দেয়, তাহলে আমার আইটি ইন্ডাস্ট্রি ডেফিনেটলি হিটেড হবে, রাইট, হ্যাম্পার্ড হবে, সিম্পল, প্লেন অ্যান্ড সিম্পল। এবং সেই ক্ষেত্রে কী হবে, আমার TCS, ইনফোসিস এই সমস্ত কোম্পানিগুলোকে আবার একটা ওয়ে আউট খুঁজতে হবে যে কী করে আমি ওখানে বিজনেসটা করতে পারি। তার জন্য ওখানকার কোম্পানিকে অ্যাকোয়ার করতে হবে, বিভিন্ন রকম একটা শর্ট টার্মে একটা বেশ বড় রকমের প্রবলেমের জায়গা তৈরি হবে, রাইট। তো এরকম যদি সিনারিওস তৈরি হয়, আমরা যদি আবার নিফটির দিকে দেখি, নিফটির একটা বেশ বড় পরিমাণ পার্ট কিন্তু আইটি দখল করে রয়েছে, রাইট। তাহলে সেই জিনিসটা যদি হয়, তাহলে আমার আইটি মানে সবসময়ের জন্য প্রবলেমেটিক সিচুয়েশনসে যাবে, আর আইটি যদি স্ট্রেসে যায়, আমার নিফটির মধ্যে স্ট্রেস আসবে। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সিমিলারলি যদি আমার অয়েল প্রাইসের ক্ষেত্রে হয়, রিলায়েন্সের মতো কোম্পানি রয়েছে, ওএনজিসি রয়েছে, বা আদার যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেইগুলোর মধ্যে একটা যাবে। প্লাস যদি আমার অয়েল প্রাইস কনস্ট্যান্টলি শুট আপ করতে থাকে, সেটা আমাদের একটা ইনফ্লেশনারি এফেক্ট দেবে, রাইট। তার মানে কি, আমি যদি অয়েল অ্যাজ এ কমোডিটি দেখি, বা ইন্টারন্যাশনালি যদি অয়েল প্রাইস রাইজ করে, তাহলে সেই জিনিসটা কিন্তু আমার এখানে আমার দেশের মধ্যেও কিন্তু ইকোনমির মধ্যে একটা এফেক্ট দিচ্ছে। তো এইটা আমি দুটো ইন্ডাস্ট্রির রেসপেক্টে এক্সাম্পল দিচ্ছি, এরকম হাজারো এক্সাম্পলস হতে পারে। তো এই সমস্ত জিনিসগুলোকে নিয়েই কিন্তু পুরো ইকোনমিটা চলছে। তো সেই কারণের জন্য আমাদের বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের যে ডাইনামিক্সগুলো, সেইগুলোকে একটা বোঝাটা খুব জরুরি। সেকেন্ড হচ্ছে যে একটা কান্ট্রি গিয়ে যখন আর একটা কান্ট্রির সাথে ডিল করে, তখন তার কিছু কনসিকুয়েন্সেস থাকে, তার কিছু অ্যাডভান্টেজ থাকে, তার কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে। সেই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলোকে ইমিডিয়েটলি এনক্যাশ করে হচ্ছে বড় বড় বিজনেসম্যান যারা আছে দুই দেশেরই। এটা হয়ে এসছে, এটা হয়ে আসবে, অ্যান্ড দিস ইজ দ্য রিয়েলিটি। বিকজ বিজনেস অ্যান্ড ইকোনমিকে পলিটিক্স এবং তার সাথে সাথে বিজনেস কমিউনিটি এবং তার সাথে সাথে মানে কি বলবো, পলিসিস যেগুলোকে বলা হয়, আরবিআই এর মনিটরিং পলিসি বলি বা গভর্নমেন্টের ফিসক্যাল পলিসি বলি, এগুলো প্রত্যেকটাই ডমিনেট করে, রাইট। তো এই প্রত্যেকটা জিনিসের মানে অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে একটা জিনিসের সাথে একটা জিনিস কিন্তু একটা ইন্টারকানেক্টেড রয়েছে, রাইট। তো কোনো একটা জায়গায় যদি সুতোটা কেটে যায়, তাহলে ব্যালেন্সটা ডেফিনেটলি বিগড়াবে, আর সেই ব্যালেন্সটা যখন বিগড়াচ্ছে, দ্যাট উইল ক্রিয়েট এ শর্টার টার্ম অপরচুনিটি ফর ট্রেডার্স, আইদার বুল সাইড অর বিয়ার সাইড। তো তাহলে তোমাকে যদি ট্রেডার হতে হয়, তোমাকে দেখতে হবে ব্যালেন্সটা কিভাবে বিগড়াচ্ছে। যদি তুমি বুঝতে পারো যে ব্যালেন্সটা এই কারণের জন্য বিগড়াচ্ছে এবং সেই বিগড়ানোর জন্য এই দিকে জিনিসটা যেতে পারে, তাহলে আইদার তুমি বুল সাইড ট্রেড নাও অর তুমি বিয়ার সাইড ট্রেড নাও, রাইট। এবং ট্রেডিং জিনিসটাই হচ্ছে এইরকম। একদম স্যার। আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এফআইআই আর ডিআইআই, মার্কেটের দুটো পিলার বলা যেতে পারে। আর একটা পিলার যদি রিটেলার হয়, তাহলে এফআইআই, ডিআইআই, এই দুটো পিলার যখন মার্কেটকে একটা বড় রকম হোল্ডিং দিচ্ছে, এবং মার্কেটে কন্টিনিউয়াসলি আমরা শুনতে পাচ্ছি একটা র্যাশনাল তৈরি হচ্ছে এখন যে ডিআইআইরা ক্রমশ ইন্ডিয়াতে শক্তিমান হয়ে উঠছে, এবং এফআইআর হাত থেকে ক্রমাগত ওই সাপোর্টটা কেড়ে নিচ্ছে, এফআইআইকে দমন করছে। অথচ আমরা যখন এই 26,000 থেকে 22,000-এর ফলটা দেখলাম, আমরা কন্টিনিউয়াসলি দেখে গেলাম এফআইআই ক্যাশ মার্কেটে সেল করলো, ক্যাশ মার্কেটে সেল করলো, ক্যাশ মার্কেটে সেল করলো, ডিআইআই কন্টিনিউয়াসলি বাই করলো, আর স্টিল 26 থেকে 22 হলো। তাহলে কি বলা যায় যে এফআইআই সিরিয়াসলি ইন্ডিয়ান মার্কেটে ক্ষমতা হারিয়ে ফেলছে? না, বিষয়টা এরকম ভাবে হয় না। এফআইআই এর যেটা ব্যাপার, এফআইআই অনেকগুলো ফিল্ডে প্লে করে। ওকে, এক নাম্বার হচ্ছে কারেন্সি, ওদের একটা বড় জায়গা, যেটা কারেন্সির অ্যাপ্রিসিয়েশন বলো বা ডেপ্রিসিয়েশন বলো, সেখানে একটা অ্যাডভান্টেজ নিতে চাই। তো যদি তুমি কারেন্সি দেখো, তাহলে তুমি অনেকটা এফআইআই বা ডিআইআই গেম, এফআইআইয়ের যে গেমটা সেটা বুঝতে পারবে, নাম্বার ওয়ান। সেকেন্ড যে বিষয়টা আছে, এফআইআই যখন কোনো একটা স্টকে ইনভেস্টমেন্ট করে, সেই স্টক বা কোনো একটা কান্ট্রিজে ইনভেস্টমেন্ট করে, তার ইনভেস্টমেন্টটাকে ডাইভার্সিফাই করার জন্য তাদের অনেকগুলো ওয়ে আছে। তারা বেসিক্যালি ইনভেস্টমেন্টটা করে শুধুমাত্র তাদের ওয়েলথটা বাড়ানোর জন্য নয়, অনেকেই ভাবে এটা ওয়েলথ বাড়ানোর জন্য, বাট দ্যাট ইজ নট অনলি টু মেক মানি। এটা অনেকটা হয় হচ্ছে ওই কান্ট্রিটাকে কন্ট্রোল করার জন্য, ঠিক আছে। কিভাবে করে, আমি যদি শেয়ার দেখি, শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি এফআইআই এর, তুমি দেখো যত বড় বড় ব্যাংকস আছে, এইচডিএফসি, ফর এক্সাম্পল এইচডিএফসি ব্যাংক, ফর এক্সাম্পল কোডাক ব্যাংক, ফর এক্সাম্পল তোমার আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, যত প্রাইভেট ব্যাংক আছে, সেই প্রাইভেট ব্যাংকগুলোকে সমস্ত ম্যাক্সিমামটাকে হোল্ড করছে এফআইআই, ঠিক আছে। যদি ওখানে আমি এফআইআই ডিআইআই হোল্ডিং দেখি,
এফআইআই এর একটা হিউজ লেভেল অফ হোল্ডিং আছে। তো এফআইআই যারা হয় তে আর মানে অনেক বড় লেভেলের প্লেয়ার, অনেক বড় লেভেলের চিন্তাভাবনা থাকে তাদের। তারা চাইলে যে কোনো কান্ট্রিকে মানে ব্ল্যাকমেল অবধি করতে পারে, যে আমি তোমার কান্ট্রিকে ব্যাংক্রাপসির দিকে ঠেলে দিতে পারি। কিভাবে করতে পারে, এবং সেই কারণে অনেক কান্ট্রি নেগোশিয়েট করতে বাধ্য হয়। ঠিক আছে, এগুলো মানে মার্কেট সিক্রেটস বলা যেতে পারে, বাট এই জিনিসটা হয়। এবং হয়েছে ব্যাংক অফ ইংল্যান্ডকে জর্জ সোরস, যেটা রাইট, ব্যাংক অফ ইংল্যান্ডে জর্জ সোরস হয়েছে। আমি যদি দেখি তোমার থাইল্যান্ডে হয়েছে, থাইল্যান্ডে যে ক্রাইসিসটা হয়েছিল সেখানেও হয়েছে। আমাদের ইন্ডিয়াতেও হয় লুকিয়ে চুরিয়ে বিভিন্ন জায়গাতে। তো আজকের ডেটে যদি এইচডিএফসি ব্যাংকের যে স্টেকটা এফআইআই হোল্ড করছে, ও যদি 5%, 10% দুটো ফ্ল্যাশ সেল করে, তাহলে তোমার কান্ট্রির অবস্থা খুব খারাপ হয়ে যাবে, রাইট? বিকজ শেয়ার প্রাইস এত ড্রাস্টিক্যালি নিচে নামবে যে সেই জিনিসটা কিন্তু টলারেট করাটা সম্ভব হবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এফআইআই এর কারেন্ট স্টেক যদি আমরা দেখি ইন্ডিয়ান মার্কেটে, সেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 17%, অল টাইম লো। আচ্ছা, অল টাইম লো। ঠিক আছে, এর আগে এফআইআই অনেক বেশি অ্যাক্টিভ ছিল এবং অনেক বেশি বড় পরিমাণ হোল্ডিং ছিল। আমি যদি 90s এর কথা দেখি, সরি 90s বা তারপরে 2000 এর সময়, সরি আফটার .com বাবল, এই যে সিনারিওসটা ছিল সেই সময় তুমি যদি এফআইআই হোল্ডিং দেখো, সেই সময় গেমটা চলতে হচ্ছে এফআইআই আর ডিআইআই এর মধ্যে। ডিআইআই বলতে সেই সময় ছিল হচ্ছে তোমার এই এলআইসি এই সমস্ত কোম্পানিগুলো, আর এফআইআই এর ক্ষেত্রে যে সমস্ত এফআইআইগুলো ছিল তারা অ্যাকচুয়ালি যে ডিলগুলো করতো সেটা বেসিক্যালি হতো হচ্ছে এফআইআই টু ডিআইআই। রিটেলের পার্টিসিপেশন অনেক কম ছিল। 2008-এর দিকে আবার রিটেল পার্টিসিপেশন বাড়ে, যখনই দেখা যায় যে মার্কেটে একটা বুল রান চলছে, ওই সময় হঠাৎ করে রিটেল পার্টিসিপেশন বেড়ে যায়। যখন সেটা ক্র্যাশ করে তারপর রিটেল পার্টিসিপেশন কমে যায়, তারপরে আবার ধীরে ধীরে একটা দীর্ঘ 10 বছর 15 বছর যায়, তারপরে আবার রিটেল পার্টিসিপেশন বাড়তে থাকে। এরপরে মার্কেটে যখন কাউকে একটা বাই করতে হয়, আরেকজনকে কিন্তু সেল করতে হয়, আদারওয়াইজ ট্রানজ্যাকশনটা হয় না। তো ট্রানজ্যাকশনের স্বার্থে যদি ডিআইআই কনস্ট্যান্টলি বাই করতে চায়, তাহলে ডেফিনেটলি এফআইআইকে সেল করতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ ট্রানজ্যাকশনটাই হবে না, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে যখন রিটেলও চাইছে জিনিসটা বাই করতে, ডিআইআইয়ের মানিটাও রিটেল মানি, ডিআইআইয়ের কাছেও প্রচুর পয়সা যাচ্ছে, তার মানে রিটেল বা একটা প্লেয়ার বা একটা এরিয়া যখন চাইছে বাই করতে, আর একটা পার্টকে কিন্তু কনস্ট্যান্টলি সেলটা করতে হবে টু মেক দ্য ট্রানজ্যাকশন হ্যাপেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ট্রানজ্যাকশনটা যেমন হচ্ছে এবং রিটেল পার্টিসিপেশন সব ক্ষেত্রেই বাড়ে। যেমন ফর এক্সাম্পল আমি যদি আজকে ইউএসএর কথা বলি, ইউএসএতে আজকের ডেটে 30% হচ্ছে রিটেল হোল্ড করছে মার্কেট, যেটা অল টাইম হাই। ওকে, সো এটাও একটা কনসার্ন, যে কারণে তুমি দেখবে ওয়ারেন বাফেটের মতো যারা ইনভেস্টার আছে, দে আর সেলিং দ্য মার্কেট, রাইট? কারণ রিটেল যখনই পয়সা বানাতে শুরু করে বা পয়সা আনতে শুরু করে, তখনই এই সমস্ত যারা ওয়াইজ প্লেয়ার আছে, দে আর আউট ফ্রম দ্য গেম, বুঝে যায় যে এই সময় সেল করে দেওয়া উচিত, রিটেলকে জিনিসটা ঝেড়ে দেওয়া উচিত। তো এই সাইকেলটা কিন্তু সাইক্লিক অর্ডারে কন্টিনিউয়াসলি চলতে থাকে। তো এই যে এফআইআই সেলিং বলি বা এফআইআই বাইং বলি, যখন দেখবে রিটেল পার্টিসিপেশন কমে গিয়েছে এবং রিটেলাররা আর এক্সিটিং ফ্রম দ্য গেম, সেই সময় মার্কেটের ডাইনামিক্সটা ঠিক রাখার জন্য এফআইআই উইল স্টার্ট বাইং দ্য গেম। ওকে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। লাস্ট 4 দিনে তুমি যদি দেখো, আজকের ডেটে আমরা যখন শ্যুট করছি এটা হচ্ছে মোরাললেস মার্চের এন্ড, রাইট? মার্চ মাসের লাস্ট 4 দিন যদি দেখো, এফআইআই কিন্তু বাই করেছে। কেন বাই করেছে? বিকজ রিটেল ইজ সেলিং। ওয়াই রিটেল ইজ সেলিং? তার রিজনটা হচ্ছে যে রিটেলের কাছে কিন্তু রিটেলরা ওই ট্যাক্স বাঁচানোর চক্করে, এই চক্করে, ওই চক্করে প্রচুর জন সেল করছে, তাহলে সেই সেলটা কনজিউম করতে হবে। হু ইজ বাইং? এফআইআই ইজ বাইং। একটা সিমিলারলি ডিআইও তো সেল করছে, আবার ওটাও করছে, মানে দুটো ট্রানজাকশন এফআইআই একাই কনজিউম করে নিচ্ছে। সো তার মানে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয় যে এফআইআই কন্ট্রোল করছে না ডিআইআই। কেউই মার্কেট কন্ট্রোল করতে পারে না, ইটস এ ওপেন মার্কেট, এনিওয়ান ক্যান বাই, এনিওয়ান ক্যান সেল। বাট বিষয়টা হচ্ছে পার্সপেক্টিভটা ইম্পর্টেন্ট, যে কোন পার্সপেক্টিভ থেকে কে করছে। যদি ডিআইআই এর কাছে পয়সা আজ না থাকে, আর ডিআইআই এর পয়সাটা তো পুরো রিটেল পয়সা, এখন যদি ইন্ডিয়ার মধ্যে যদি বড় কোনো একটা জবের ক্রাইসিস আসে বা কোনো একটা ক্রাইসিস সিনারিও আসে, পাবলিকের যদি পয়সার দরকার পড়ে, লোকে মিউচুয়াল ফান্ড ভাঙবে, কিছু করার সিম্পল। যদি তার কাছে পয়সা না থাকে, তার যদি পয়সার দরকার পড়ে, তো মিউচুয়াল ফান্ড ভাঙা মানেই ডিআইআই সেলিং হবে, চাক বা না চাক।
ফান্ড ম্যানেজার তো আর ইচ্ছে করে জোর করে পয়সাটা ধরে রাখতে পারবে না, রাইট? তো এবং শুধু সেলিংও হবে না, ডিআইআর রিইনভেস্টমেন্ট ক্যাপাসিটিটাও একটু হলেও কমবে, রাইট? তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ট্রানজ্যাকশন, হাউ দ্য ট্রানজ্যাকশন ইজ হ্যাপেনিং। তো মার্কেট কন্ট্রোল ওইভাবে কেউ করে না যে এফআইআই কন্ট্রোল করছে, ডিআইআই কন্ট্রোল করছে। এই যে কন্ট্রোলের যেটা চলছে, দিস ইজ বেসিক্যালি ন্যারেটিভ। কেন ন্যারেটিভটা চলছে এটা আমি ইউটিউবেও বলেছি আগে, অন্য কোনো ভিডিওতেও, যে এই ন্যারেটিভটা চলছে টু ক্যাচ মাচ মোর রিটেল পিপল। রিটেলারদেরকে একটা ফেক মানে কি বলবো কনফিডেন্স দেওয়া যে এটা হয়ে যাবে। 2008-এ সিমিলার কাইন্ড অফ ন্যারেটিভ চলেছিল যে এফআইআই সমস্ত স্টক নিয়ে নিচ্ছে, ইন্ডিয়ানরা ইন্ডিয়ান শেয়ার পাবে না। এই টাইপ অফ ন্যারেটিভ 2008-এ চলেছে। তো প্রত্যেকটা বুল সাইকেলেই যখন সেটা একটা এন্ড গেমে পরিণত হয়, যখন পাবলিক ইউফোরিয়া চরমে থাকে, সেই সময় একটা ন্যারেটিভ প্লে হয়, ঠিক আছে? তো ইটস আ ন্যারেটিভ আমার মনে হয়। এই ন্যারেটিভে মার্কেট চলে। এতক্ষণ তো মাইক্রো ইকোনমিক্স, জিওপলিটিক্স সমস্ত কথা হলো। এবার একটু আমাদের টেকনিক্যাল সেটআপের উপরে আসি, কারণ এটাও যেমন দরকার, টেকনিক্যালটাও খুবই দরকার। তো আমার প্রথম প্রশ্নটা যেটা হবে, আমরা অ্যাজ এ রিটেল ট্রেডার প্রথমে একটা ক্যান্ডেলস্টিক্সের বই কিনি, তারপরে কিছু প্যাটার্ন শিখি, তারপর সেখান থেকে ট্রেড করতে যাই। এই ডাব্লু প্যাটার্ন হলো ব্রেকআউট, কাপ অ্যান্ড হ্যান্ডেল হলো ব্রেকআউট। আপনি একজন এক্সপিরিয়েন্সড এবং প্রফেশনাল ট্রেডার হয়ে আজকের দিনে দাঁড়িয়ে আপনি কি বিশ্বাস করেন যে এইগুলো রিয়েলি কাজ করে? মানে তুমি বলতে চাইছো সাপোর্ট রেজিস্ট্যান্স, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বা এটসেট্রা, লিমিটেড নাম্বার অফ প্যাটার্নস বা একটা ক্যান্ডেলস্টিক্স এর প্যাটার্ন, এইগুলো কতটা কাজ করে বা এর লিমিটেশনস কি আছে? দেখো, লিমিটেশনস প্রচুর আছে এবং প্যাটার্ন কাজ করে না বলতে গেলে কিছু ক্ষেত্রে কাজ করে, কিছু ক্ষেত্রে কাজ করে না। তুমি যদি টোটাল জিনিসটাকে দেখো, মানে 10টা যদি নাও, তুমি দেখবে 3টে ক্ষেত্রে কাজ করবে, 7টা ক্ষেত্রে কাজ করবে না, ঠিক আছে? অনেকেই আমার সাথে ডিফার করতেই পারে এই বিষয়টাতে, বাট বেসিক্যালি আমার যেটা দেখা হয়েছে, আমি যেটা দেখেছি, যে প্যাটার্ন পত্র, কিছু প্যাটার্ন আছে যেগুলো এক্সট্রিমলি বুলিশ প্যাটার্ন বা যেগুলো এক্সট্রিমলি বিয়ারিশ প্যাটার্ন, দ্যাট ওয়ার্কস ভেরি ওয়েল, বাট সব প্যাটার্ন ওইভাবে ওয়ার্ক করে না বা সব প্যাটার্ন ওইভাবে ওয়ার্ক করতে পারেও না, ঠিক আছে? কোনো একটা কিছু জিওমেট্রিক্যালি যে যা খুশি একটা 5 বছরের ছেলেকে দাও, সে একটা চার্টের মধ্যে জিওমেট্রিক্যালি 4টে দাগ টেনে যে দিক থেকে যা খুশি ড্র করে দিতে পারে, বাট ড্রয়িং ওইভাবে কাজ করে না। তো প্রাইস ওইভাবে বিহেভ করে না। প্রাইস বিহেভ করার জন্য ইদার ফিয়ার দরকার পড়ে, অর ইউফোরিয়ার দরকার পড়ে, ঠিক আছে, অর কনফিডেন্সের দরকার পড়ে। তো এই 3টে জিনিসকে আগে মেজার করতে হয়, যে আমি কি করে ফেয়ার মেজার করব, যে এক্সট্রিমলি একটা ফিয়ারফুল কন্ডিশনে চলে গিয়েছে বা এক্সট্রিমলি একটা বিয়ারিশ কন্ডিশনে চলে গেছে যেখানে ফিয়ারটা রয়েছে, বা কোথাও একটা এক্সট্রিম গ্রিড পজিশনে চলে গেছে। সেই জিনিসটা আইডেন্টিফাই করাটা জরুরি। এবার অনেকে এটাকে প্যাটার্ন ধরে করে, ঠিক আছে, অনেকে এটাকে ওই তোমার কি বলবো সাপোর্ট রেজিস্ট্যান্স ইত্যাদি ড্র করে। বাট আমি অ্যাকচুয়ালি এই জাতীয় জিনিসপত্র প্লে করি না, বিকজ আমি মনে করি না যে কোনো বড় প্লেয়ার, ফর এক্সাম্পল এফআইআই বলো বা ডিআইআই বলো, যাদের কথা হচ্ছিল এতক্ষণ, তারা বসে বসে সাপোর্ট রেজিস্ট্যান্স করে বলে, বা কোনো ফান্ড ম্যানেজার বা কোনো বড় হেজ ফান্ড ম্যানেজার সে বসে বসে ওইভাবে ড্র করে বলে। কারণ এগুলো রিটেলাররাই করে, এগুলো বাইরের দুনিয়ার মধ্যেই চলে। কোনো প্রফেশনাল ট্রেডারকে আমি আজ অবধি এইসব জিনিস করতে দেখিনি। এরা যেটা করে সেটা হচ্ছে হেজিং বেস কাজ, এরা যেটা করে সেটা হচ্ছে সেন্টিমেন্ট ড্রিভেন কাজ, রাইট? বা কোনো একটা নিউজ আসছে বা কোনো একটা নিউজ ক্রিয়েট হতে চলেছে, তার কি ইমপ্লিকেশনস হতে পারে, সেই ইমপ্লিকেশনসগুলো ধরে তারা কাজ করে। বা অ্যাজ এ রিটেলার তুমি যে কাজটা করতে পারো বা আমি যে কাজটা করতে পারি, যে এদের পজিশনগুলো কিভাবে তৈরি হচ্ছে সেই ডেটাটাকে দেখে, সেই ডেটাটাকে অ্যানালিসিস করে আমরা কাজ করতে পারি, অর্থাৎ যেটাকে আমি প্লেয়ার পজিশনিং বলি। তো প্লেয়াররা কিভাবে পজিশনিং বানাচ্ছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো ওইটাকে ধরে আমি কাজ করার চেষ্টা করি। আর এই যে সমস্ত জায়গাগুলো বললে সাপোর্ট রেজিস্ট্যান্স, আমি এখানে রিভার্স গেম প্লে করার চেষ্টা করি, যেটা আমি স্মার্ট মানি কনসেপ্টগুলো থেকে করি বা যেগুলো আমি পড়াই অ্যাকচুয়ালি। তো সেই জিনিসটা যদি করা যায় সেখানে একটা ভালো রেজাল্ট হয়, এবং এখানে সম্পূর্ণ গেমটা আমি উল্টো প্লে করার চেষ্টা করি। এখানে তো একটা ইনস্ট্রুমেন্ট যেমন অনেক, আপনি নিফটিতে ট্রেড করছেন, ব্যাংক নিফটিতে ট্রেড করছেন, আবার সিমিলারলি স্টকে ট্রেড করছেন, তো একই সেটআপ তো সব জায়গায় কাজ করে না, এরকম কোনো মানে না, কাজ করে না। তা প্রতিটা ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টের জন্য আলাদা আলাদা সেটআপ এবং আলাদা আলাদা সিচুয়েশন অনুযায়ী সেটআপ,
এটা কি আপনি এটা কি আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি, একদমই বিশ্বাস করি। ফর এক্সাম্পল ফিউচার অ্যান্ড অপশন কোনোদিন আমি চার্ট দেখে খেলি না, বা চার্ট দেখে খেলাটা প্রেফারও করি না। মানে স্পটের চার্ট না অপশনের? কোনো কিছুর চার্ট দেখি, ঠিক আছে। যদি আমি পজিশনাল হোল্ড করার কথা ভাবি, সেটা সম্পূর্ণভাবে হবে হচ্ছে হেজ বেসড। এবার আমি একটা ধরো তোমার করতে চাইছি, ছোট একটা স্নিপ করতে চাইছি, স্ক্যাল্প করতে চাইছি, সেখানে কি 10 পয়েন্ট 15 পয়েন্ট 20 পয়েন্ট আমার টার্গেট, এমন কিছু বড় টার্গেট নয়। সেটা করা যেতে পারে ইউজিং স্মার্ট মানি কনসেপ্ট। মানে আমি কেবলমাত্র কি বলবো, ওই যে ইনস্ট্রুমেন্টার চার্টটা, স্পটের চার্ট বলছি না, কিন্তু ইনস্ট্রুমেন্টের চার্ট, অর্থাৎ কোনো একটা কল কেউ নিচ্ছে, কোনো একটা পুট কেউ নিচ্ছে, সেই ইনস্ট্রুমেন্টের চার্টটা ধরে ট্রেড করা যেতে পারে। দ্যাট ইজ পসিবল, বাট স্টিল সেটাকে আমি ওই স্মার্ট মানি কনসেপ্ট দিয়েই করার চেষ্টা করি, নাম্বার 1, ঠিক আছে। সেকেন্ড যে বিষয়টা, বাট সেটা একটা ডিফারেন্ট অ্যাসপেক্ট। ইন জেনারেল যেভাবে কাজটা হয়, অর্থাৎ এই ধরো তুমি কোনো একটা ফিউচার অ্যান্ড অপশনে কাজ করতে চাইছো, সেক্ষেত্রে জেনারেলি স্প্রেড বা তার সাথে সাথে যে সমস্ত স্ট্র্যাটেজিসগুলো আছে, সেই স্ট্র্যাটেজিসগুলোকে অ্যাপ্লাই করে হেজিং বেস কাজ করাটা প্রেফার করি আমি, এবং সেটাই আমি প্রমোটও করি বলতে পারো, ঠিক আছে। এরপরে ধরো তুমি স্টকে কাজ করছো, স্টকের কাজটা আবার ডিফারেন্ট হবে, ঠিক আছে। আবার সিমিলারলি তুমি যদি ন্যাচারাল গ্যাস ট্রেড করো, ন্যাচারাল গ্যাস ট্রেডিং আবার ডিফারেন্ট কনসেপ্টটা হবে। তো এবার তুমি পজিশনাল হোল্ড করবে, নাকি তুমি ইন্ট্রাডে করতে চাইছো, নাকি তুমি ধরো ওই কি বলবো স্ক্যাল্প করতে চাইছো, তুমি কি করতে চাইছো তোমার পার্সপেক্টিভটার উপর নির্ভর করছে, এবং ডেটাকে ডেফিনেটলি তোমাকে সাপোর্ট করতে হবে। রাইট। উইদাউট ডেটার ব্যাকিং আমরা কোনো কাজ করি না। তাতে আমার একটা প্যাটার্ন ব্রেকআউট হোক, বা যাই হোক, ম্যাক্সিমাম কি হবে, আই উইল মিস আ অপরচুনিটি, দ্যাটস ওকে। এরকম মার্কেটে প্লেন্টি নাম্বারস অফ অপরচুনিটি এভরি মিনিট হচ্ছে, আমার অপরচুনিটির অভাব নেই, ঠিক আছে। তো আমার ডেটাকে যদি ব্যাক না হয়, তাহলে আমি কোনো অ্যাক্ট করি না। আপনি ন্যাচারাল গ্যাসের কথা বললেন, সেই সূত্র থেকে আমি একটা প্রশ্ন করি। তো ন্যাচারাল গ্যাসের কথা যখন এলো স্যার, এই রিলেটেড আমার একটা কোশ্চেন আসছে। আপনি প্রবাবলি কলকাতায় ওয়ান অফ দ্য ফিউ যিনি মানে কমোডিটি মার্কেট শেখান, বাট আমার অ্যাজ এ রিটেল ট্রেডার আমার মনে হয় কোথাও গিয়ে যে এই কমোডিটি মার্কেটটা এখনো একটা আনএক্সপ্লোরড জায়গা অনেকের ক্ষেত্রে। আবার এটা একটা অ্যাডভান্টেজও আছে, সকাল 9টা থেকে খুলে রাত্রি 9:30 অবধি চলে। সো যারা 10টা 5টা ডিউটি করে বা যারা অফিস গোয়ার, তাদের সেকেন্ড হাফে একটা অপরচুনিটি থাকে ট্রেড করবে। তো এটাকে একটা বলা যেতে পারে যে এখানে একটা রিটেল ট্রেডার এবার থেকে অল্প অল্প করে ধ্যান দিতে পারে, বা এই জায়গাটা এক্সপ্লোর করা যেতে পারে। দেখো, কমোডিটি ট্রেডিং হচ্ছে সব থেকে ইজি এবং সব থেকে কুইক বলবো না, মানে সব থেকে ইজি টাইপ অফ মানে মানি মেকিং ট্রেডিং। আমি স্যার ইন্টারাপ্ট করছি, আপনি ইজি বলছেন, বাট অ্যাজ এ রিটেল ট্রেডার আমি বলছি মার্কেটে ন্যারেটিভ এটাই আছে কমোডিটি ট্রেডিং পথে বসিয়ে দেয়। আপনি কিভাবে দেখেন? না, আমি এইভাবে দেখি না। তার কারণ হচ্ছে যে এটা খুব ইজি একটা জিনিস। যদি কেউ ন্যাচারাল গ্যাস ট্রেড করে, আমি ন্যাচারাল গ্যাস বারবার বলি কেন, কারণ ট্রেডিং জগতে ন্যাচারাল গ্যাসকে ডার্লিং বলা হয়, ঠিক আছে। তো ন্যাচারাল গ্যাস খুব ইজি পয়সা দেয় যদি সে সেই সাইকোলজিটা বুঝতে পারে, কোন কোন ফ্যাক্টরগুলো ন্যাচারাল গ্যাসকে যে মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে যে তোমার ধরো মানে ফ্যাক্টর করে, সেই বিষয়টা তুমি যদি বুঝতে পারো, তার সাথে তুমি যদি স্মার্ট মানি কনসেপ্ট অ্যাপ্লাই করো বা এই টাইপের জিনিসপত্রগুলো অ্যাপ্লাই করো, দেন উইল মেক ইজি মানি। ওকে, কমোডিটি ট্রেডিং থেকে। কমোডিটি আর ইকুইটির মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এটা যে ইকুইটিতে সাপ্লাই লিমিটেড, রাইট। তোমার ইকুইটি ট্রেডিংয়ে সবসময় সাপ্লাই লিমিটেড, এত নাম্বার অফ শেয়ারস আছে, এত নাম্বার অফ শেয়ারের মধ্যেই ট্রেড হচ্ছে ডে ইন ডে আউট। ততক্ষণ অবধি শেয়ারের নাম্বারটা বাড়ে না যতক্ষণ না পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে আমার যে শেয়ারটা স্প্লিট হচ্ছে, রাইট, নাম্বার অফ শেয়ার বাড়বে না। বাট কমোডিটির ক্ষেত্রে এটা হয় না। কমোডিটির ক্ষেত্রে সাপ্লাই ইজ আনলিমিটেড, ডিম্যান্ড ইজ অলসো আনলিমিটেড। তো সাপ্লাই ডিম্যান্ডের মধ্যে ম্যাচিং হওয়াটা জরুরি। মানে আমি এটা বলতে চাইছি, যদি ন্যাচারাল গ্যাসের হিউজ ডিম্যান্ড হয়ে যায়, ফর এক্সাম্পল ইউএসএতে দেখা যাচ্ছে টেম্পারেচার ফল করছে, টেম্পারেচার যদি ফল করে কি হবে, ওদের বাড়িতে হিটার চালাতে হবে, হিটার চালাতে হলেই কি হবে, ন্যাচারাল গ্যাসের ডিম্যান্ড বাড়বে, ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য, সমস্ত কিছুর জন্য। তো ন্যাচারাল গ্যাসের ডিম্যান্ডটা যদি এরকম বাড়ে, আর উল্টো দিকে সেম উইকেই আমি দেখতে পাচ্ছি
যে ইউএস এর মধ্যে একটা হুরিকেনের সংকেত রয়েছে। তার মানে যে এরিয়াগুলোর মধ্যে ন্যাচারাল গ্যাসটাকে এক্সট্র্যাক্ট করে তোলা হয়, যদি ওরকম একটা ঝড় হওয়ার মতো সিচুয়েশনস থাকে, তাহলে কখনোই সে ন্যাচারাল গ্যাসটা এক্সট্র্যাক্ট করতে পারবে না। তার মানে কি, আমার একদিক থেকে দেখতে গেলে ডিমান্ড শুট আপ করছে, বাট সাপ্লাই আমার আসছে না, সো ডেফিনেটলি আমার ন্যাচারাল গ্যাস সে প্রাইস বাড়তে থাকবে। আমরা যদি দেখি, ধরো যেমন রাশিয়া ইউক্রেন ওয়ারের সময় রাশিয়া হচ্ছে সব থেকে বড় পৃথিবীর ন্যাচারাল গ্যাসের ভান্ডার। তো যখন এই ওয়ারটা স্টার্ট হলো, সেই সময় যদি কেউ দেখে 2022-এর দিকের কথা বলছি, ন্যাচারাল গ্যাস প্রাইস অলমোস্ট 800-র কাছাকাছি চলে গিয়েছিল। আজকের ডেটে সেটা 140 থেকে গিয়ে এখন ওই 300-র কাছে গিয়েছে। কিছুদিন আগে 140-50 এই লেভেলটাই ছিল, তারপরে ধীরে ধীরে আবার রাইজ করে 300-র কাছে গিয়েছে। এটা অনেকটা ওয়েদার ডিপেন্ডেন্ট, জিওপলিটিক্স ডিপেন্ডেন্ট, এবং তার সাথে পাইপলাইনের মধ্যে কি সিনারিওসগুলো হচ্ছে, কোথা থেকে কোথা অবধি পাইপলাইন এক্সটেন্ড করছে, এই বিষয়গুলোকে জানতে হবে। এটা কিন্তু ওই নর্মাল স্টক ট্রেডিং এর মতো নয়, রাইট? তো স্টক ট্রেডিং এর সাথে কমোডিটি ট্রেডিং এর এরকম একটা বিস্তর বড় ফারাক আছে, বিকজ অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। তো এর সাথে জিওপলিটিক্স বা মাল্টিপল কান্ট্রির মধ্যে যে রিলেশনশিপগুলো, সেগুলো ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল অয়েলের ক্ষেত্রে যেমন ওপেকের দিকটাও আমাদের দেখতে হয়, রাইট? আবার ইউএস এর WTI ক্রুড কি রকম চলছে, প্লাস ক্রুডের ডিমান্ড কি আসছে, সেই জায়গা থেকে দেখতে গেলে আমাদের প্রত্যেক বুধবার দিনে যে ইনভেন্টরি ট্রেডটা হয়, রাইট? ইনভেন্টরি ডেটা রিলিজ করে। তো এইগুলো ডিফারেন্ট ফ্যাক্টর থাকে, এবং ন্যাচারাল গ্যাস বা ক্রুড বা কমোডিটির যে গেমটাই বলি না কেন, এটা সব থেকে ভালো প্লে হয় হচ্ছে ইভিনিং সেশনে। এই কারণে ইভিনিং সেশনে, কারণ এটা পুরো অল ওভার ইন্টারন্যাশনালি ট্রেড হচ্ছে বিভিন্ন কান্ট্রিজের মধ্যে, এবং সেখান থেকে দেখতে গেলে ইউএস সেশনটা খুব ইম্পর্টেন্ট, বিকজ ওইখানে প্রচুর প্লেয়ারও রয়েছে এবং কনজামশনের দিক থেকে ওরা অনেক বেশি কনজিউম করে, রাইট? তো সেই সেন্সে দেখতে গেলে ওই জায়গাটাকে ধরে যদি ট্রেড করা যায় বা বোঝা যায়, তাহলে ওখান থেকে আমার মনে হয় যে পয়সা বানানোটা ইজি হতে পারে। ইজি বলছি, বাট জিনিসটা অতটাও ইজি নয় আমি যতটা বলছি। পড়তে হবে, জানতে হবে, ইনস্ট্রুমেন্টের সাথে থাকতে হবে, ওই ইনস্ট্রুমেন্টটাকে শ্যুট করতে হবে, তার প্রত্যেকটা অ্যাসপেক্ট জানতে হবে, দেন ইউ ক্যান ট্রাই টু এক্সপ্লোর দ্য ইনস্ট্রুমেন্ট। মানে 10টা-5টা যারা গভর্নমেন্ট বা যে কোনো জব করেন, তারা যদি চায় এই জায়গাটাতে এক্সপ্লোর করবার একটা যথেষ্ট রাইট থাকতে পারে, রাইট? খুব ভালো। এবার আসি একটু কারেন্ট মার্কেট সিচুয়েশনে। একটা ডামাডোল পরিস্থিতি চলছে। জাপানে ক্যারি ট্রেড গেল, বিশাল বড় ফল, তারপর একটা শুট আপ, আবার একটা মোটামুটি 26,000 ছোঁয়ার চেষ্টা হলো, তারপর আবার ফল, তারপর তো যে ফলটা হলো 26 থেকে 22 হলো, তারপর হঠাৎ করে 22 থেকে ধূমকেতুর গতিতে 23,700-800 যেটাই হলো। 26 থেকে 22 থেকে চোখের পলকে 1-1.5 পয়েন্ট উঠে একদম। তাহলে কি মার্কেট বটম করে দিল? বটম করলো কি না এটা আমি বলতে পারবো না, ঠিক আছে? আমার মনে হয় না দিস ইজ দ্য বটম, ঠিক আছে? আর মার্কেট যে বটম করেছে সেটা আমি জানিও না, ইনফ্যাক্ট বলতে পারবো না বলতে আমি জানি না, ঠিক আছে? আমার বটম খোঁজারও প্রয়োজন পড়ে না, বিকজ আমার মনে হয় যে বটম খোঁজার থেকে ইম্পর্টেন্ট যে কোনটা আমার কাছে লিকুইডিটি টাইম টু ইনভেস্ট, সেটা আমি বোঝার চেষ্টা করব, নাম্বার 1। আর সেকেন্ড হচ্ছে, আমার এটাকে বটম বলে মনেই হয় না, বিকজ ভ্যালুয়েশনের দিক থেকে এখনও অনেক স্টক রয়েছে যেগুলো আন্ডার ভ্যালুড, আবার অনেক স্টক রয়েছে যেগুলো ওভার ভ্যালুড। তো আমার মনে হয় এরপরে স্টক স্পেসিফিক কাজ যদি কেউ করতে চায় করতে পারে। প্রচুর স্টক রয়েছে আন্ডার ভ্যালুড সিচুয়েশনে, ভ্যালুয়েশন গেমটা এরপরে প্লে আউট হবে, এবং এর সাথে সাথে স্টকের নেচারটা জানাটা খুব জরুরি। নেচার বলতে তার বিজনেসটা কোন জায়গাতে। ফর এক্সাম্পল, ইন্ডিয়ান কোনো কনজিউমার ওরিয়েন্টেড স্টক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কনজামশন ড্রিভেনই হবে। অর্থাৎ আমি বলতে চাইছি, ব্রিটানিয়ার যদি বৃদ্ধি বা হ্রাস যাই বলি না কেন প্রাইসের, সেটা কিন্তু কখনোই কোনো একটা জিওপলিটিক্স দিয়ে ডিরাইভ হবে না, ওকে? সেটা ডোমেস্টিক কনজামশন দিয়েই ডিরাইভ হবে, ঠিক আছে? আবার সিমিলারলি আমরা যদি দেখি কোনো একটা আইটি সেক্টরের কোনো একটা আইটি স্টক বলি বা অয়েল সেগমেন্টের স্টক, সে কিন্তু সেই জিনিসটা দিয়ে ডিরাইভ হবে এবং তার সাথে তার ভ্যালুয়েশন, রাইট? তো আমার মনে হয় ভ্যালুয়েশনের দিকে ফোকাসড হওয়া উচিত। মার্কেট এখানে টপ না বটম ভাবাটা উচিত নয়। বাট ইউএসের যা সিনারিওস চলছে তাতে করে ইউএস যদি কন্টিনিউয়াসলি এইরকম টাইপের বিহেভিয়ার দেখাতে থাকে এবং ইউএসের মানে যদি একটা ইউএস রিসেশনের মধ্যে দিয়ে যায়, যেহেতু ম্যাক্সিমাম লোক রিসেশন বলছে, হয়তো রিসেশনটা হবে না, কারণ ম্যাক্সিমাম যেটা বিলিভ করে সেই জিনিসটা হয় না, মার্কেটের এটা নিয়ম।
তো এনিওয়ে যখন আমরা 22,000-এর কাছে সবাই সেল করছি, সেই কারণে মার্কেট শুট আপ করেছে। আবার যখন ম্যাক্সিমাম জন বুলিশ হয়ে যাবে বা এই ফোমোটা তাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াবে, দেখবে মার্কেটের মধ্যে আবার হয়তো একটা ড্রপ আসবে। ঠিক আছে, আমি পুরোটাই হয়তো বলছি এই কারণেই, কারণ মার্কেট এই মুহূর্তে একটা ক্রুশিয়াল জাংচারে বসে রয়েছে। কেন? কারণ হচ্ছে দুটো জিনিস, যে জিওপলিটিক্স যেটা মার্কেটকে ডেরাইভ করে, সেই যে জায়গাটা, সেই জায়গাটা অনুযায়ী মার্কেট খুব একটা ভালো জায়গায় নেই। কারণ ট্রাম্প সাহেব প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু মার্কেটের মধ্যে একটা করে, মানে কি বলবো, কিছু না কিছু একটা থ্রো করছে, পাথর ছুটছে, এবং সেইটাতে মার্কেট রিয়্যাক্টও করছে, রাইট? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আর্নিং গ্রোথ আমরা এখনও দেখিনি। আর্নিং গ্রোথটা যদি আমরা এপ্রিলের কোয়ার্টারে দেখতে পাই, তাহলে কিছু স্টকের মধ্যে ডেফিনেটলি বটম আউট হয়েছে কিছু স্টক, এবং সেই স্টকগুলোর মধ্যে আমরা আবার ভালো মুভমেন্ট হয়তো দেখতে পাবো আগামী দিনে। তো এরপরে আমার মনে হয় গেমটা স্টক স্পেসিফিক খেলা উচিত। যেটা আগের ওই যে এক্সট্রিম বুলিশনেস ছিল, যে এক্সট্রিম বুলিশনেস চলছিল, যে আমি যা খুশি কিনছি সেটাই বাড়ছে, একটা বুল মার্কেটে যেটা হয়, সেই সিনারিও, সেই জায়গা আমরা পেরিয়ে এসেছি। প্রত্যেকের মধ্যেই সেই থাপ্পড়টা লেগেছে, মার্কেট সেই থাপ্পড়টা অলরেডি মেরে দিয়েছে। সুতরাং এরপরে বি স্পেসিফিক অ্যান্ড গো ব্যাক টু ইয়োর বেসিক্স, ফলো দ্য বেসিক্স অ্যান্ড মেক মানি। আপনি যেটা বললেন যে এপ্রিল মাসে সবাই আমরা তাকিয়ে থাকবো কিছু ইম্পর্টেন্ট ডেটার উপরে, যেমন জিডিপির ডেটা বলো বা বিভিন্ন কোম্পানির আর্নিং গুলো বলো। আর্নিংস এর সিজন আমরা সবাই জানি আইটি দিয়ে শুরু হয়, এবং আইটি সর্বপ্রথম রেজাল্টটা আনে ইউএসএ তে অ্যাকসেঞ্চার যে রেজাল্টটা আনে, মোটামুটি তার একটা আভা আমরা ইন্ডিয়ান আইটি গুলোতে পাওয়া যায়। কিছুদিন আগে অ্যাকসেঞ্চারের একটা রেজাল্টটা বেরোলো, তারা একটা ফোরকাস্টও করলো যে তাদের বৃদ্ধি নিয়ে যথেষ্ট একটা সংশয় দেখা যাচ্ছে। 16 তারিখ না 14 তারিখ, সামনের দ্বিতীয় সপ্তাহে টিসিএস এর রেজাল্ট, তারপরে আইটি ইনফি রেজাল্ট, এবং আইটি নিফটিতে একটা যথেষ্ট বড় জায়গা দখল করে থাকে। এই জায়গায় আইটি সেক্টর নিয়ে আপনার কি ভিউ? আইটি সেক্টর পুরোপুরিভাবে নির্ভর করবে ট্রাম্পের পলিসির ওপর। ঠিক আছে, কারণ H1B থেকে শুরু করে এইগুলোতে যেটা হবে সেটার উপর নির্ভর করছে ইউএস রিসেশন, কারণ ডিম্যান্ডটা আসে হচ্ছে ওদের ওই দিক থেকে। ঠিক আছে, এখন যদি ডিম্যান্ড যদি বুস্ট না হয়, আইটি কোম্পানি যদি অর্ডারস না পায়, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো হচ্ছে আইটির মধ্যে ভালো রকম একটা বিয়ারিশনেস। বাট আমার যেটা মনে হয় এই জায়গা থেকে কুইক আইটি থেকে পয়সা বানানোর জন্য সব থেকে ইজি অপশন হচ্ছে আইটি স্টকগুলোর মধ্যে লং স্ট্র্যাডেল করা, ইমিডিয়েট বেসিসে, যে সাইডেই যাক না কেন আমার কিছু যায় আসে না, রাইট? বিকজ আর্নিং সিজন কেউ না কেউ একটা বড় প্রফিট বা বড় লস কিছু একটা দেবেই, রাইট? আর মার্কেট যে জিনিসটা এস্টিমেট করেছে, মার্কেট এস্টিমেশন কিন্তু হয়ে গিয়েছে যে এই কোয়ার্টারে ভালো রেজাল্ট দেবে, সেই কারণে আমরা এই 1,500 পয়েন্টের র্যালি দেখেছি। ইট ইজ বেসিক্যালি মার্কেট এক্সপেকটেশন অলসো। ঠিক আছে, তো মার্কেট সেটা কিন্তু এক্সপেক্ট অলরেডি করে নিয়েছে, এবং মার্কেট সেটা ফ্যাক্টরও করে নিয়েছে। এখন যদি রেজাল্ট বাজে হয়, তাহলে মার্কেট এখান থেকে হয় ফরওয়ার্ড লুকিং ভিউ নিয়ে বাড়তে পারে, আদারওয়াইজ মার্কেট যদি দেখে যে না আমি সেই লেভেল অফ এক্সপেকটেশন পাচ্ছি না বা সেই লেভেল অফ গ্রোথ আমি পাচ্ছি না, উল্টো দিক থেকে জিওপলিটিক্যালি একটা খারাপ সিনারিওস এলো, তাহলে মার্কেট এখান থেকে নিচের দিকে নামবে। এবং সেইটা কিন্তু এই যে জিওপলিটিক্যাল যে সিনারিওসটা বলছি, সেটা আমরা এই 2 তারিখের পরবর্তী সময়েই বুঝে যাব এপ্রিলের, এবং তার পরবর্তী সময়ে আমরা আইটি দিয়েও বুঝে যাব, এবং এই 2 তারিখের পরেই আমরা বুঝে যাব যে আইটিতে কি হতে চলেছে। আর কারেন্সির যে ডামাডোলটা চলছে, কিছুদিন আগেও টপ ছিল, সেখান থেকে কিছুটা রেকটিফাই করলো, এই কারেন্সির অ্যাপ্রিসিয়েশন বা ডেপ্রিসিয়েশনটাও আইটিতে কি হয়? হ্যাঁ, ডেফিনেটলি এটা নেগেটিভ এফেক্ট ফেলে, যার জন্য আমি আইটি কোম্পানিগুলো নিচের দিকে যেতে দেখছি। তো আইটি ইন্ডেক্স যে কারণে নিচের দিকেই রয়েছে। আইটির মধ্যে আমি যে খুব বুলিশ সেটা বলবো না, যতক্ষণ না ইউএস ডিমান্ড ট্রিগার করছে বা ইউএস এর আনসার্টেনটি থাকলে সেটা আইটির জন্য খুব একটা ভালো জায়গায় যাবে বলে আমার মনে হয় না। নেক্সট ব্যাংক, এই যে এত বড় র্যালিটা হলো, দেখা যদি যায় মোস্ট র্যালিটা ড্রাইভ করলাম ফাইন্যান্সিয়াল ব্যাংক, ব্যাংক নিফটি, ফিন নিফটি, ফিনান্সিয়াল। আবার এই জায়গাটাই এফআইআই যথেষ্ট পরিমাণে হোল্ডিং দেখা যাচ্ছে, সামনে তাদেরও আর্নিং সেশন, ইউএসএ রিসেশনের মুখে দাঁড়িয়ে আছে, ইন্ডিয়ার ডিমান্ড কিরকম, লোন গ্রোথ কিরকম, এই নিয়ে দুপক্ষ বিভিন্ন রকম মতামত দিচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যাংকের সিচুয়েশন কি মনে করছে, এবং সেটা আগামী দিনে নিফটিকে বাড়াবার কি ভূমিকা নেবে? হ্যাঁ, ব্যাংকের সিচুয়েশন এখন কিছুটা ভালো, বিকজ আরবিআই কনস্ট্যান্টলি লিকুইডিটি পুশ করছে।
আরবিআই এই লিকুইডিটি পুশটা ব্যাংকের রীতিমতো একটা মানে ব্রিদিং স্পেস দিচ্ছে বা একটা শ্বাস প্রশ্বাস নেওয়ার জায়গা দেখাচ্ছে। সেকেন্ড যে জিনিসটা ইন্টারেস্টিং ফ্যাক্টর, যেটা হয়তো কেউ মানে চিন্তা করছে না, সেটা হচ্ছে যে আমরা যদি দেখি লোন গ্রোথ বাড়ছে, লোন বুকের গ্রোথ বাড়ছে, তার কারণটা একটাই, সেটা হচ্ছে যে আমার যত পরিমাণ হাউসহোল্ড রয়েছে তারা এখন সমস্ত জিনিসপত্র লোন নিয়ে কিনছে। ঠিক আছে, যত আমি লোন দেখতে পাবো পাবলিকের মধ্যে, কারণ আমি একটা স্টাডি করছিলাম, আমি সেই স্টাডিটা পরে ইউটিউবে দেখাবো। তো সেই স্টাডিটাতে যেটা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম যত হাউসহোল্ড রয়েছে সেখানে আমাদের জবের তো গ্রোথ নেই। তো এখন ইন্ডিয়ান যে সমস্ত কনজিউমাররা রয়েছে তারা সবাই লোন ডিপেন্ডেন্ট মানে গ্রোথ দেখাচ্ছে। ফর এক্সাম্পল একটা এসি কিনছি আমি, সবাই গ্রীষ্মটাকে সহ্য করতে না পেরে এসি কিনছে, কিন্তু সেটা ইএমআই হচ্ছে। এবার এসি যদি কিনতে হয় তাহলে সেটা ফাইন্যান্স করবে কে? বাজাজ ফাইন্যান্স, সিম্পলি। ঠিক আছে, ফোন সবাই ইএমআইয়ে যাচ্ছে। তো যত এরকম আনসিকিউরড লোন বুক সেটা কনস্ট্যান্টলি বাড়তে থাকছে, ওয়ারাস লিকুইডিটি যোগানটা কিন্তু আরবিআই দিচ্ছে। তো এই দুটো জিনিস যদি হয় তাহলে এই সেগমেন্টটা কিন্তু ভালো, সেই কারণে বলিস যে কারণে তুমি বাজাজ ফিনান্সকে উপরে যেতে দেখছো, রাইট? সিমিলারলি আমার যত হাউজিং ফিনান্স বা হাউজিং লোনগুলো দেখছি সেইগুলোর পরিমাণও বাড়ছে কনস্ট্যান্টলি। যত ইনফ্রাস্ট্রাকচার বুস্ট হবে তত বেশি হাউজিং ফিনান্স কোম্পানিগুলো একটা মানে কি বলবো বড় জায়গায় যাবে। তো সেই সেন্সে আমরা এই কোম্পানিগুলোর মধ্যে বুস্ট দেখতে পাচ্ছি এবং এইটাই এফআইআই ট্যাপ করার চেষ্টা করছি। কিন্তু ব্যাংকের যে মেন বিজনেস, যদি আমরা রিটেল বিজনেস যেটা হচ্ছে বাট ইন্ডাস্ট্রি লেভেল থেকে কি সেই রকম বিজনেস আসছে বা সেই বুলিশনেসটা কি ইন্ডাস্ট্রি লেভেল থেকে সেই ডিমান্ডটা ব্যাংকের কাছে এসে পৌঁছাচ্ছে? ইন্ডাস্ট্রি লেভেল থেকে এসে পৌঁছাচ্ছে না তো, বাট এবারে মানে ব্যাংক এক্সপেক্ট করছে, এতদিন ব্যাংকের কাছে একটা বড় লিকুইডিটি ক্রাঞ্চ ছিল, তার কারণ হচ্ছে পুরোটাই হচ্ছে হাউসহোল্ড বিহেভিয়ার, পুরো টাকাটাই সোজা চলে যাচ্ছিল মার্কেটে, যেটা হচ্ছে একদম পুরোপুরিভাবে একটা রিস্কি ইনভেস্টমেন্ট বা রিস্কি বেট, রাইট? তো এইটা যদি কন্টিনিউয়াসলি চলে যায় ব্যাংকের কাছে, যদি ওই যে তারা যে লেন্ডিং বিজনেসটা করে সেইটা করার মতো তাদের কাছে যদি স্পেস না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাদের বিজনেসে একটা বড় রকম স্ট্রেস চলে আসছিল, নাম্বার ওয়ান। সেকেন্ড যে বিষয়টা, ব্যাংকের ক্ষেত্রে যে সমস্ত কিছু প্রবলেম একদম ঠিক হয়ে গেছে আমি এটা বলবো না। যদি সেটা হয়ে যেত তাহলে আজকের ডেটে আমরা দুম করে একটা বড় ব্যাংককে 20% 25% ফল করতে দেখতাম না। আমরা যদি ইন্ডিয়ান ব্যাংকিং হিস্ট্রি দেখি, এভরি 5 years 10 years ডাউন দ্য লাইন একটা করে ব্যাংক কোল্যাপস করে, রাইট? আমরা এর আগে ইয়েস ব্যাংকের কোল্যাপস দেখেছি, বন্ধন ব্যাংকের সেম সিচুয়েশন। আমরা যদি এখন এই মুহূর্তে দেখি ডিএইচএফএল তো পুরোই উড়ে গেল। এখন ইন্ডাসইন্ড ব্যাংকের অবস্থাটাও সেই দিকেই যাচ্ছে ধীরে ধীরে। আমি বলছি না যে সবাই শেষ হয়ে যাবে, বাট দ্য সিচুয়েশন ইজ নট সো গুড, রাইট? তো ইন্ডিয়ান ব্যাংক বা গ্লোবালি ব্যাংকের কথা যদি বলি, এনপিএ ইজ এ বিগ প্রবলেম, এবং সেখানে ইন্ডিয়ান ব্যাংকের ক্ষেত্রে যেটা প্রবলেমেটিক জায়গায় গিয়েছে সেটা হচ্ছে এই আনসিকিউরড লোনের জায়গাটাই। এই আনসিকিউরিটি নিয়ে আমার একটা বিশাল ব্যাপার, মানে ব্যাংক হোক বা ইন্ডাস্ট্রি হোক, সমস্ত কিছু একটা জায়গায় এই মুহূর্তে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ট্রাম্পের ট্যারিফ। এটা একটা হট টপিক। উনি আজকে সকালে উঠে বলছেন এই কান্ট্রির উপর ট্যারিফ লাগাবেন, কালকে বিকেলে বলছেন এই কান্ট্রির উপর ট্যারিফ লাগাবেন, আবার সামনে 2 তারিখ তার ডেডলাইন। এই ট্যারিফ যদি আদৌ লাগে, সেটা লং টার্মে ইন্ডিয়ান অ্যান্ড ইউএস ইকোনমির উপরে কীভাবে প্রভাব পড়তে পারে? ট্যারিফ ইনিশিয়ালি যথেষ্ট খারাপ সিনারিও তৈরি করবে ইকোনমির জন্য, কারণ আমাদের যত এক্সপোর্টার আছে তাদের জন্য খারাপ সিচুয়েশন, তাদের বিজনেসে অলরেডি ড্রপ করবে। সেই জায়গাটাকে কেটার করার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টকে নিজেদের মানে যে রেট আছে সেই রেটগুলো কমাতে হবে। সেই রেটগুলো যদি কমায়, ইউএস প্রোডাক্টগুলো এখানে আসবে, তখন ডোমেস্টিক প্রোডাক্টগুলোর বা ডোমেস্টিক সেলগুলোও পড়তে থাকবে, রাইট? তো এর একটা বিশাল বড় রকম একটা লং টার্ম চেইন এফেক্ট আমরা দেখতে পাবো, রাইট? এবং এটা কিন্তু মার্কেটের জন্য, ইকোনমির জন্য, গ্লোবাল ইকোনমির জন্য ইনিশিয়ালি ভালো হবে না। বাট আর একটা জিনিসও দেখা গেছে, যতবার হিস্টোরিক্যালি ইন্ডিয়াকে ইউএসএ স্যাবোটাজ করার চেষ্টা করেছে, ততবার কিন্তু ইন্ডিয়ার ইকোনমির জন্য সেটা কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে ভালো ফল দেখা দিয়েছে। তো সেই দিক থেকে আমি খুব আশাবাদী। সেটা আমি 90s কথাও যদি বলি, সেই সময়ে 90s আমরা যদি দেখি বেশ ভালো রকম ইউএসএ স্যাবোটাজ করার চেষ্টা করেছিল, ইন্দিরা গান্ধীর সময়েও ভালো রকম স্যাবোটাজ করার চেষ্টা করেছিল, বা বোথ দ্য কেসেস ইন্ডিয়া হ্যাজ ইমার্জ টু এ নিউ ডিফারেন্ট ইন্ডিয়া। সিমিলার কাইন্ড অফ সিনারিওস আমি হয়তো এখানে দেখতে পাবো বলেও এক্সপেক্ট করছি। তো বাট শর্টার টাইমে এটা একটা বাজে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, বাট লঙ্গার পিরিয়ড অফ টাইমে মেবি উই উইল ডু সামথিং। I mean, not me, the bureaucrats and all the and government
দ্য হোল স্ট্রাকচার, দে উইল মেক সাম এসকেপ রুট অর সামথিং লাইক দ্যাট, এবং সেই জায়গা থেকে আমরা ডেফিনেটলি প্রোগ্রেস করবো বলেই আমার মনে হয়। আমারও বিশ্বাস, যদি সমস্ত পৃথিবী যদি দেখে যে সমস্ত দেশের উপরে তারা ট্যারিফ লাগাচ্ছে, তারা তো আর হাত গুটিয়ে বসে না, রাইট, ডেফিনেটলি কিছু না কিছু একটা হবেই, এবং সেটা ইউএসও জানে সেটা কি করতে পারে। একটা জিনিস হচ্ছে যে ভয় ততক্ষণ অবধি কাউকে দেখানো উচিত যতক্ষণ সে ভয়টা পাচ্ছে। তার যদি ভয়টা ভেঙে যায় যে না আমি আর ভয় পাই না, তারপরে তাকে আর ভয় দেখিয়ে লাভ নেই। তো জায়গাটা সেই জায়গাতেই যাচ্ছে ধীরে 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 ধীরে, লেটস সি কোথায় যায়। বাট এই মুহূর্তে ওটা সম্পর্কে কমেন্ট করার মতো জায়গায় আমিও নেই, তুমিও নেই। তার কারণ হচ্ছে যে কি হবে সেটা আমরা কেউই জানি না। বেসিক্যালি ট্রাম্প যেমন করবে সেই অনুযায়ী, ওই যে বললাম ডটগুলো যেগুলো কানেক্টেড হয়ে আছে, ইন্টারকানেক্টেড, কোন তারটা ছিনলে কোন দিকে যাবে সেই দিকে বেটটা নিতে হবে, সিম্পল। অ্যাজ এ ট্রেডার আমাদের কাজই হচ্ছে সেটা। আমরা আলোচনার একদম প্রায় শেষ পর্যায়ের কাছে পৌঁছে গেছি। লাস্ট এবং যেটা ভ্যালুয়েবল কোয়েশ্চেন, যারা ইনভেস্টার ভ্যালু ইনভেস্টিং করে, যারা আইডিয়াল ক্যাশ নিয়ে বসে আছে এখন, তারা ক্যাশটা নিয়ে কি করবে এই মুহূর্তে দাঁড়িয়ে? তাই এই মুহূর্তে ক্যাশটা দাঁড়িয়ে কয়েকটা জিনিস করতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে যে আন্ডারভ্যালুড স্টক খুঁজে বের করা, ঠিক আছে? আন্ডারভ্যালুড স্টকে ইনভেস্টমেন্ট শুরু করা কিছু কিছু জায়গায় আন্ডারভ্যালুড স্টকে। আর যে সমস্ত বেটগুলো খুব লিউক্রেটিভ লাগছে অথচ রিস্কি বেট, সেখানে তার যে অ্যালোকেশন ক্যাপাবিলিটি আছে তার থেকে 10% 20% এরকম করে অ্যালোকেশন স্টার্ট করা। কোনো দিনই কোনো শেয়ার বা কোনো একটা টাকা যখন আমি মার্কেটে ডিপ্লয় করতে যাচ্ছি, লামসাম ডিপ্লয় করা উচিত নয়। সেটাকে পার্টে পার্টে বিভক্ত করে নিয়ে স্লাইডলি তার মুভমেন্ট দেখে 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 সেইটা অনুযায়ী ইনভেস্টমেন্ট করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, ঠিক আছে? প্রথমে একটা ছোট্ট বেট প্লেস করা, যে স্টকটাই নিতে ইচ্ছে করছে, যদি তার মধ্যে র্যালি আসে, ফান্ডামেন্টাল চেঞ্জেস আছে, অ্যাড সাম মোর। বাট যদি সেটা ফল করে, ইউ আর রং, মার্কেট হ্যাজ প্রুভেন দ্যাট ইউ আর রং, সো ডোন্ট পুট এনি ফার্দার বেট, ঠিক আছে? তো এইভাবে ধীরে 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 স্লোলি জিনিসটাকে নিয়ে এগোনো, সেইটা করতে পারে ইনভেস্টাররা, এক নাম্বার। সেকেন্ড হচ্ছে যারা রিস্ক টেকার অতটা নয়, গো ফর ইটিএফস। ইটিএফস উইল ইভেনচুয়ালি গিভ ইউ বেটার রিটার্ন। তো ইটিএফ করতে পারে, ইটিএফ একটা ভালো অপরচুনিটি থাকবে। তো এই দুটো জিনিস করতে পারে বলে আমার মনে হয়। দেখা যাক, সময় সব কিছুর উত্তর দেবে। যাওয়ার আগে একটা র্যাপিড ফায়ার ছোট্ট রাউন্ড। হ্যাঁ, ইন্ডেক্স ট্রেডিং, স্টক ট্রেডিং, অপশন ট্রেডিং, আপনার ফেভারিট? ইন্ডেক্সে অপশন। ইন্ডেক্সে অপশন। ফেভারিট ইনস্ট্রুমেন্ট? নিফটি, ব্যাংক নিফটি, ফিন নিফটি, সেন্সেক্স? নিফটি। অ্যালগো ট্রেডিং ভার্সেস ট্র্যাডিশনাল ট্রেডিং? অ্যালগো। ফার্স্ট হাফ ট্রেডিং, সেকেন্ড হাফ ট্রেডিং? সেকেন্ড হাফ ট্রেডিং। ওকে। ন্যাচারাল গ্যাস, কপার, গোল্ড, ক্রুড অয়েল? ন্যাচারাল গ্যাস। রাকেশ ঝুনঝুনওয়ালা না ওয়ারেন বাফেট? রাকেশ ঝুনঝুনওয়ালা। ইন্টারেস্টিং। ওয়ান সেক্টর ফর নেক্সট ভ্যালু ইনভেস্টিং? One sector for next value investing. Drone. ETF, mutual fund, bees? ETF টাই ETF, bees, sorry. হ্যাঁ। One trader you love to work with for a day? He is no more actually. Okay. Jim Simon. One book recommendation for every trader? One book, Trading in the Edge. Last but not the least, your best movie or documentary regarding market? Big Short. Big Short, খুবই এক্সপেক্টেড। এই ছিল আমাদের এই জার্নি, দীর্ঘ আলোচনা। এরকম বড় ভিডিও খুব একটা সচরাচর আসে না হয়তো, বাট কথা বলতে বলতে শেষ খুঁজে পাওয়া যায় না। এটা এমনই একটা গভীর সমুদ্র। খুবই ভালো লাগলো। আমি তো অ্যাজ এ রিটেল ইনভেস্টর অনেক কিছু জানতে পারলাম, আশা করছি আপনারাও জানতে পারছেন। যদি জানতে পারেন, যদি আপনাদের মনে হয় যে এই আলোচনা কাজে লাগলো, আপনার ট্রেডিং জার্নিকে হেল্প করবে, তাহলে চ্যানেলটা পাশে থাকবেন। স্যার, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আবার একটা পরবর্তী ভিডিওতে দেখা হবে। শিওর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাই বাই।